মধ্যবিত্ত মানুষটা সব থেকে আমি দেখছি আরেকটা ট্র্যাপে পড়ে বাইক কিনতে গিয়ে 90% বাইক ফাইন্যান্সে কেনে মধ্যবিত্ত পরিবার বা বিলো লেভেলের যারা ইনকাম তারা কেনে। তারা জিজ্ঞেস করে মাসে কিস্তি কত পড়বে, ইন্টারেস্ট রেট জিজ্ঞাসা করে না যে আমি বাইকটা কিনছি একটা আরটিআর কিনছি, আরটিআর কিনে আর মাসে ক টাকা দিতে হবে আর কত মাস দিতে হবে, লোন কত হলো, দাম কত, ইন্টারেস্ট রেট কত যাচ্ছে, প্রসেসিং ফি কত যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করে না। আর মজার ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাউন পেমেন্টের পর যে পেমেন্টটা দিচ্ছে সেই পেমেন্টেরই হয়তো ইকুয়ালি বা আশেপাশে অ্যামাউন্ট ইন্টারেস্ট দিতে হয়। একদমই তাই। লোন তুমি যদি না পাও তুমি কিন্তু কোনোদিনই বড় হতে পারবে না। তুমি রিলায়েন্স আমআই থেকে শুরু করে তুমি ওদের ব্যালেন্স শিট চেক করো, দেখা যায় চেক করে এমসিএতে 100 টাকা কাটিয়ে তুমি ব্যালেন্স শিট ডাউনলোড করবে, ওরাও দেখবে কত কোটি কোটি টাকা লোন নিয়েছে। কারণ লোন শুধু এরকম না যে আমার কাছে টাকা নেই বলে লোন নিচ্ছি, লোন এই কারণে নেই কারণ লোন নিলে অনেক ট্যাক্স সারেরও জায়গা তৈরি হয়ে যায়। আমরা লোন নিচ্ছি জীবন সার্ভাইভ করার জন্য, যারা বড় বড় কোম্পানি নিচ্ছে লোন নিয়ে সরকারকে বোকা বানানো। ঠিকই তাই। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো কত পার্সেন্ট ইন্টারেস্ট? মোটামুটি যদি এখন মার্কেট রেট দেখো 30 থেকে 35 বা 20 থেকে 30-এর মধ্যে থাকে। বাজাজের যদি তুমি কথা বলো তোমাকে ইন্টারেস্ট রেট দেখাচ্ছে 1.2, ওরা ইন্টারেস্টটাকে মান্থলি দেখাবে যে 5 পয়সা ইন্টারেস্ট, 10 পয়সা ইন্টারেস্ট বা 12 পয়সা। তুমি যদি এটাকে প্রপারলি ক্যালকুলেশন করো প্রসেসিং ফি থেকে শুরু করে শেষ ইএমআই অবধি যে তুমি পেমেন্ট করছো ওই ইন্টারেস্টটা আরো বেড়ে 40-45% হয়ে যাবে। একটা মানুষ যদি লোন না দিতে পারে, অনেকে তো মুখের উপরে বলে দেয় লোন দেবো না, তুমি যা পারো করে দাও। ওরা তোমার লোকাল থানাকে দিয়ে চিঠিটা পাঠাবে, লোকাল থানা থেকে কোনো কনস্টেবল গিয়ে তোমার বাড়িতে একজন সাধারণ মানুষ সে যদি তার ফাইন্যান্স কোম্পানি স্টার্ট করতে চায়, কারণ এখন ব্যবসা অনেক রকম হয়, তো আমাদের ফাইন্যান্স কোম্পানি করাও একটা ব্যবসা, যে নিজের ব্যাংক করা বা ফাইন্যান্স রিগার্ডিং কোনো একটা কোম্পানিকে তৈরি করা। সেই ব্যবসা যদি শুরু করতে চায় তার কী কী ডকুমেন্টস বা তার কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে? আমি যেটা বুঝলাম তোমার কোশ্চেন শুনে তুমি বলতে চাইছো যে একটা সাধারণ মানুষ সে যদি তার নিজের একটা ফাইন্যান্স কোম্পানি খুলতে চায়, বাজাজ, আরোহণ, বন্ধন এদের মতো, তো এইটা এর উত্তর দেওয়ার আগে আমি তার আগে একটুখানি কারেকশন করে দিই। ফাইন্যান্স কোম্পানি অনেকগুলো টাইপের হয়। আচ্ছা, অনেক ধরনের হয়। এবার মোটামুটি আমি যেটুকু বুঝলাম তুমি বলতে চাইছো যে যেগুলো তুমি তোমার এরিয়া দেখো যে মাইক্রো ফাইন্যান্স টাইপের ছোট ছোট যারা লোন দেয় তাদের কথা বলছো। এবার এই সেগমেন্টটাও আমি যদি ধরি এখানেও 2-3টে সেগমেন্ট আছে। এবার এই সেগমেন্টটা যদি তুমি ঢুকতে চাও তার সব থেকে বেস্ট উপায় হচ্ছে একদম ছোট থেকে স্টার্ট করো, আস্তে আস্তে বড় হোক। এবার এই যে ছোট করে শুরু করা এবং বড় করে শুরু করা দুটোর মধ্যে লাইসেন্সেরও ডিফারেন্স আছে। আচ্ছা, এবার আমি ফাইন্যান্স কোম্পানি যেমনটা বললাম প্রথমে স্কিপ করলাম, যেটা ফাইন্যান্স কোম্পানি তোমার যদি তুমি দেখো গোল্ড লোন নিচ্ছ ওর জন্য আলাদা রেজিস্ট্রেশন হয়, শুধু গোল্ড লোনের জন্য। অটো ফাইন্যান্স আলাদা হয়, হাউসিং এরও আলাদা কোম্পানি হয়, ব্যাংকও দেয়, ব্যাংক এবার এনবিএফসি আলাদা হয়, সেম মাইক্রো ফাইন্যান্স আলাদা রেজিস্ট্রেশন হয়, ফাইন্যান্স অনলি ফর পার্সোনাল লোন টাইপের এর জন্য আলাদা কোম্পানি হয়। তো ভ্যারাইটি টাইপের ফাইন্যান্স কোম্পানি আছে, তার মধ্যে থেকে আমরা চুজ করছি যেহেতু আমাদের এই মফস্বল এরিয়াতে যে লোনগুলো ছোট ছোট লোনগুলো চলে এইগুলো মূলত মাইক্রো ফাইন্যান্সের মধ্যে চলে, একদম মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পড়ে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেটাকে আমরা SJH বলি, আবার যারা মাইক্রো ফাইন্যান্স করে আরবিআই লাইসেন্স নিয়ে তারা ওটাকে GLG মডেলে বলে, মানে গ্রুপ লাইবিলিটি, ওটার শর্ট ফর্মে ওটা GLG মডেল বলে। এবার একটা সাধারণ মানুষ তুমি যেহেতু বললে সাধারণ মানুষের কাছে হিউজ টাকা নেই না, এবার যেহেতু টাকা নেই তাকে ছোট দিয়ে শুরু করতে হবে। শুরু করার জন্য দুটো অপশন তোমার কাছে, যেটা হচ্ছে একটা আরবিআই লাইসেন্স নিয়ে এনবিএফসি করা, আর একটা তুমি এখন এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে আর কোনো লাইসেন্স নেই, সেটা হচ্ছে একমাত্র সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স করে তুমি করতে পারো। আচ্ছা, তাছাড়া কিন্তু আর এই মুহূর্তে মানে জিনিসটা এরকমভাবে যাচ্ছে আস্তে আস্তে, আগামী দিনে কোনো সাধারণ মানুষ আর ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকিং ব্যবসাটা ঢুকতে পারবে না। সরকার সেইভাবে জিনিসটাকে আগাচ্ছে। করবে কারা, তবে কারাই করতে পারবে? এরা চাইছে যার কাছে একটা ক্যাপিটাল আছে বা যাদের কাছে অনেক ক্যাপিটাল আছে তারাই শুরু করুক। এটা আমি তোমাকে আগে গিয়ে বলছি যে কেন আমি কথাটা বললাম যে আগে গিয়ে সাধারণ মানুষ কেন শুরু করতে পারবে না। এখন আমাদের হাতে অপশন রয়েছে। এবার আমি যেটা বললাম সেকশন 8 সে কিভাবে শুরু করতে পারে। সেকশন 8 অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে সেকশন 8টা কি। যেটা আমি বললাম এনবিএফসি করতে গেলে তোমার এখন যদি শুরু করো আরবিআই লাইসেন্স দিয়ে তোমার 10 কোটি টাকা লাগবে। 10 কোটি টাকা তোমার পেড আপ ক্যাপিটাল লাগবে 10 কোটি। তার সঙ্গে তোমার একটা টিম থাকতে হবে যেখানে মিনিমাম একজন ব্যাংক এমপ্লয়ি যে ম্যানেজার র্যাঙ্কে কাজ করেছে বা 7 বছর কোনো ফাইন্যান্স কোম্পানিতে ম্যানেজার র্যাঙ্কের বড় র্যাঙ্কে কাজ করেছে তাকে
তোমাকে এসে বোর্ড মেম্বার হিসেবে রাখতে হবে, তার সঙ্গে সিএ সিএস মিলিয়ে একটা পুরো বোর্ড তৈরি করতে হবে। 10 কোটি টাকা নেট ক্যাপিটাল লাগবে, যেটাকে তোমাকে 1 থেকে 1.5 বছরের জন্য হোল্ড করতে হবে। সাথে রেজিস্ট্রেশন বাবদ মোটামুটি 30-40 লাখ টাকা মিনিমাম ধরে চলো। তারপরে তুমি ফাইন্যান্স নিজের টাকা থেকে করবে, সফটওয়্যার নেবে কি নেবে সেটা একটা আলাদা এক্সপেন্স। তো একটা সাধারণ মানুষের পক্ষে ডাইরেক্টলি এনবিএফসি করা তো সম্ভব নয়, মানে আমি এটা শর্টকাটে ছেড়ে দিলাম, আরও অনেক বিষয় আছে, তোমাকে মেন বিষয়গুলো বললাম। এবার সেই জায়গায় সে যদি শুরু করতে চায়, শুরু করার মতো সেকশন 8 দিয়ে সে কিন্তু ইজিলি মোটামুটি 3-4 লাখের সেট আপে শুরু করতে পারে, সে করতে পারে। আচ্ছা, এবার সেকশন 8টা কি, এনবিএফসিটা তো তুমি বুঝে গেলে, আরবিআই লাইসেন্স দ্বারা মোটামুটি সবার এটা একটা আইডিয়া আছে। সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স যদি বুঝতে হয় তাহলে আমাকে আরেকটু পিছিয়ে যেতে হবে। যখন চন্দ্রশেখর ঘোষ আমাদের বন্ধন ব্যাংকের ফাউন্ডার যিনি ছিলেন, তিনি কিন্তু ঠিক এই জায়গা থেকে শুরু করেছিলেন। তখন কিন্তু সেকশন 8 কোম্পানিটা সেকশন 8 কোম্পানি ছিল না, তখন এটাকে বলা হতো সেকশন 25 কোম্পানি। ওকে, তখন এটার নাম ছিল সেকশন 25। আর 2015 সালের আগে তুমি যদি পিছিয়ে যাও 2010-12-তে, তখন নর্মাল যে আমাদের পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো হয়, সোসাইটি, ট্রাস্ট, এগুলো সব কিছু দিয়ে ফাইন্যান্স করা যেত, লিগ্যালভাবে করা যেত। ওকে, বাট বন্ধন ব্যাংক হওয়ার কিছুদিন আগে থেকেই এগুলো বন্ধ হয়ে যায়। তারও কিছু নির্দিষ্ট রিজন আছে, যদি তুমি চাও আমি বলে দেবো। একদম একদম। এই যে সেকশন 25টা এখন সেকশন 8 হয়েছে, এর অনেক সুবিধা ছিল এবং অনেকগুলো দিক ছিল যেগুলো কাটছাট করে মোটামুটি আজকের ডেটে দাঁড়িয়ে আছে। তাও ডাইরেক্ট এখন আর অ্যাপ্রুভাল হয় না, ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্রুভাল হয়। ওকে, আগে যখন আপনার সেকশন 8 কোম্পানি শুরুতে প্রথম আসে 2015 পরে, তখন সেকশন 8 কোম্পানির নামে মাইক্রো ফাইন্যান্স ডাইরেক্ট লেখা থাকতো। আচ্ছা, এখন অনেক ডানা কাটতে কাটতে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তবুও তুমি শুরু করতে পারো এটা দিয়ে এবং লিগালি ব্যবসা করতে পারো। ওকে, রেজিস্ট্রেশন করার জন্য তোমার মিনিমাম 2 জন ডাইরেক্টরের প্রয়োজন হয়। ডাইরেক্টর মিনস যে ব্যবসা শুরু করবে তারা 2 জন মিনিমাম লাগবে। এবার সে বাড়ির হতে পারে, নিজের ভাই হতে পারে, ওয়াইফ হতে পারে, বাইরের কাউকে নিয়ে শুরু করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এডুকেশন কোয়ালিফিকেশনের যদি কথা বলি, এখানে বিশেষ করে কোথাও মেনশন করা নেই যে সে গ্র্যাজুয়েট হতে হবে, বাট যেমনটা এনবিএফসিতে কিন্তু রয়েছে যে তার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স, শিক্ষিত হতে হবে। শিক্ষিত বলতে যখন টপিক থেকে বেরিয়ে বলে দিই, যখন তোমাকে আরবিআই ডাকবে ইন্টারভিউয়ের জন্য, এগুলো ওরা কিন্তু দেখে তার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, গ্র্যাজুয়েট কিনা, সে পড়াশোনা কেমন জানে, ইংরেজি পড়তে জানে কিনা, বলতে পারে কিনা। বাট সেকশন 8-এ কিন্তু সেরকম কিছু নেই। নাম সই যদি তুমি করতে পারো, তোমার কোম্পানি কিন্তু হয়ে যাবে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন নাম সই করতে পারলে হয়ে যাবে। ডকুমেন্টস লাগে বেসিক কেওয়াইসি, একদম বেসিক ডকুমেন্টস সবার কাছে, প্রত্যেকের কাছেই রয়েছে। লাগবে আধার কার্ড, প্যান কার্ড, তার আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তার সাথে অ্যাড্রেস প্রুফ হিসাবের জন্য লাগবে তার ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো ব্যাংকের হতে পারে। টাকা কত টাকা থাকতে হবে বা 1 কোটি টাকা থাকতে হবে কোনো ম্যাটার না, জাস্ট একটা সেভিংস অ্যাকাউন্ট, ওটা অ্যাড্রেস প্রুফ হিসাবে নেওয়া হবে। এবং সেটা পাসবুক দিলেও হবে, যদি স্টেটমেন্ট নেয় নেট ব্যাংকিং থেকে ডাউনলোড করে তাহলে খুব ভালো হয়। আর একটা প্রুফ লাগবে, সেটা হচ্ছে অফিসের ডকুমেন্টস। যদি তোমার কোনো অফিস থাকে, তার ইলেকট্রিক বিল, সেটা যদি রেন্টের হয় রেন্ট এগ্রিমেন্ট দেবে। এবার যেমন বললাম সাধারণ মানুষ, ধরুন তার কিচ্ছু নেই, শুরু থেকে শুরু করতে, সে চাইলে প্রাথমিক স্টেজে তার বাড়ির যেটা ইলেকট্রিক বিল সেটা দিয়েও চাইলে সে শুরু করতে পারে, এবং তার নিজের বাড়িটাকেও সে রেজিস্টার অফিস হিসেবে দেখাতে পারে। ওকে, এক্সপেন্সের কথা বললাম, মোটামুটি যদি ফুল সেট আপ করা হয় 3 থেকে 4 লাখের মধ্যে। যদি একদম মিনিমাম সেট আপ করে তারও কমে হয়ে যায়। আমি অ্যামাউন্টটা এই কারণে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ তার রিকোয়ারমেন্ট কি আমি একটা বললাম, পরে মিসগাইড হতে পারে আমাদের দর্শকরা। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম, 2 থেকে 3 দিনের মধ্যে ফুল সেট আপ হয়ে যায়। আচ্ছা, এর বাইরে যদি আমি বলতে চাই, সেম টু সেম এনবিএফসির মতোই কাজ করতে পারে। আমি তোকে প্রথমে বললাম, ডকুমেন্টসগুলো বলে দিলাম। কেন এত কম টাকায় হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আরবিআই লাইসেন্স করতে গেলে এত বেশি টাকা কেন লাগছে, এটা একটা মানুষের মধ্যে প্রশ্ন আছে। এর কারণ হচ্ছে সেকশন 8 কোম্পানিটা কি, তোমাকে তার জন্য বুঝতে হবে। সেকশন 8 কোম্পানিটা কিন্তু কোম্পানি অ্যাক্টে বানানো হয়। এটা হচ্ছে আপনার এনজিও প্লাস প্রাইভেট লিমিটেডের সংমিশ্রণ। ওকে, এবার আমরা আগে বলেছিলাম যে, তোমাকে প্রথমেই বলেছিলাম যে আগে 2015 সালে 13 সালের আগে কিন্তু ট্রাস্ট সোসাইটি দিয়েও করা যেত, এখন করা যায় না। এবং ট্রাস্ট সোসাইটিতে কেন করতে দিত, চ্যারিটি পারপাস হতো বলে। সেই জন্য সেম সেকশন 8-ও এই জিনিসটা ঢুকিয়েছে। সেকশন 8 হচ্ছে পুরোপুরি এনজিও, বাট এর যে রুলস রেগুলেশনগুলো সেগুলো প্রাইভেট লিমিটেডের লাগানো আছে। আচ্ছা, যাতে করে ওই এনজিওটাকে আইনের আওতায় নিয়ে এসে, ট্যাক্সের আওতায় নিয়ে এসে তাকে ম্যানেজ করতে পারে। ট্রাস্ট সোসাইটিতে কি হয়, এদের কোনো, যদি পাতি বাংলাতে বলি, এদের কোনো মা বাবা নেই। মানে এর কি দেখাশোনা করার জন্য, যেমন ব্যাংকগুলোকে আরবিআই অডিট করে দেখে,
ট্রাস্ট বা সোসাইটিকে দেখার মতো কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো অর্গানাইজেশন নেই যে আপনার ট্রাস্টের অফিসে এসে ঢুকে এসে আপনার কোম্পানি রিটার্ন দিয়েছেন কিনা সে চেক করবে। এরকম কোনো কিন্তু অর্গানাইজ মানে কোনো সিস্টেম নেই যাতে চেক করবে, তার জন্য কিন্তু ওখানে বন্ধ করা। ওখান থেকে নিয়ে এসে এমসির আন্ডারে এটাকে ঢোকানো যাতে এমসি এটাকে রেগুলেট করতে পারে। এবার এখানে আপনাকে কেন পারমিশন দিচ্ছে, তার কারণ হচ্ছে এই যে লোনগুলো যায়, এই লোনগুলো ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স যে লোনগুলো, সেইগুলো মূলত দেওয়া হয় যারা একদম গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া লোক, যাদের কাছে প্রপার ডকুমেন্টস নেই। আধার কার্ড, প্যান কার্ড তো আছে, বাট ব্যাংকের কাছে লোন দিতে গেলে তুমি কি করো, তোমার আইটি ফাইল, XYZ যে জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু থাকে না। আর সেই জায়গাটাতে সেই স্কোপটাই এদেরকে টাইপ অফ চ্যারিটি করছে। তার উইদাউট ডকুমেন্টস, তার শুধু আধার কার্ড, প্যান কার্ড নিয়ে তার বাড়িতে গিয়ে তার ওয়াইফ বা তাকে বসিয়ে তাকে যে লোন দিচ্ছে, তার বাড়িতে গিয়ে যে কালেকশন করে নিয়ে আসছে, এটা কিন্তু টাইপ অফ চ্যারিটির মধ্যে পড়ছে এবং ইন্টারেস্টও সামান্য ইন্টারেস্ট নিচ্ছে। তো সেইটা কিন্তু এটাকে চ্যারিটির মধ্যে দেখা হয়, যার ফলে এনজিওর আন্ডারে তোমাকে প্রাইভেট এই এনজিওর আন্ডারে তোমাকে পারমিশনটা দিচ্ছে। এবার এখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকে যে তোমাকে যে পারমিশনটা দেওয়া হচ্ছে সেই পারমিশনটা কিন্তু দেখবে লাইনের ছোট করে লাইন লেখা থাকে, নট ফর মোটিভ অফ প্রফিট। এবার এই লেখাটার মানেটা অনেকে অন্যরকমভাবে নেয়। এবার এই যে অনেকে বলে সেকশন 8 কোম্পানিটা হচ্ছে নন প্রফিট কোম্পানি, নন প্রফিট অর্গানাইজেশন। তার মানে এই নয় যে তুমি কাস্টমার কাছ থেকে ইন্টারেস্ট নিতে পারবে না, সে যদি ইএমআই বাউন্স করে তার কাছ থেকে ফাইন নিতে পারবে না। এই জিনিসটার নন প্রফিট, এই জিনিসটার মতলব হচ্ছে যে ব্যক্তি বা যারা জিনিসটাকে শুরু করছে তাদের ব্যক্তিগত কোনো মোটিভ নেই এখান থেকে এক্সট্রা টাকা বার করে নিয়ে নেবে, বা সে 10 লাখ টাকা লাগালো, 20 লাখ টাকা হয়ে গেল আর ক্লোজ করে চলে যাবে। এবার আমরা এখান থেকে ইন্টারেস্টটা এবং আদার্সগুলো কী করে নিতে পারছি, সেটা এই কারণ নিতে পারছি কারণ তুমি জানো ধরো একটা যদি কাউকে লোন দিতে চায়, একটা ছেলেকে রাখতে হবে, যদি আরো বেশি হয় আরো 4টে ছেলে, আমি এক্সপেরিয়েন্স দেখাতে পারি, একদমই তাই, এক্সপেরিয়েন্স তো আমাকে বার করতে হবে, তার জন্য ইন্টারেস্ট নেওয়া, এবং ওই যে ইন্টারেস্টটা আসছে সেখান থেকে যাতে আমরা আরো বেশি মানুষকে হেল্প করতে পারি সেই প্রভিশন দেখিয়ে কিন্তু সেকশন 8 পারমিশন দেয়। এবং এই সেকশন 8 এর পারমিশন নিয়ে এনবিএফসি যেমন কাজ করছে একদম 100% না, বাট 99% সেম টু সেম ভাবেই কাজ করা যায়। আচ্ছা, তুমি চাইলে অল ইন্ডিয়া বেসিসে ব্রাঞ্চ খুলে ব্যবসা করতে পারো। সেকশন 8-এ লাস্ট 6 মাস আগে যদি তোমার সঙ্গে পডকাস্টটা হতো, 6 মাস আগে অবধি সিভিল পারমিশন অবধি দিত। এই মুহূর্তে সিভিল পারমিশন বন্ধ আছে, বন্ধ নেই, হোল্ড করে রাখা হয়েছে, কিছু লিমিট বাড়ানো হয়েছে। সিভিল পারমিশন বলতে আমি যেটা বোঝাবো, যে তুমি কোথা থেকে লোন নাও, লোন নেওয়ার পরে তোমার যদি সিভিল চেক করো, দেখো সিভিলে আপডেট হয়ে গেছে। সেম যদি তুমি লোন তাকে রিপেমেন্ট না করো, সিভিলে হিট করে যে একটা লোন দেয়নি, কতদিন ডিফল্ট দেখায়, রেড কালারে দেখায়, আর কতদিন তুমি পে করোনি। সেম একটা সেকশন 8 কোম্পানিও কিন্তু সেই লোকের সিভিল আপডেট করতে পারবে। এবার সে যদি লোন না দেয় তখন কিন্তু অন্য ফাইন্যান্স কোম্পানিও তাকে লোন দেবে না। যে তুমি XYZ ফাউন্ডেশন থেকে, মাইক্রোসার্ভিস ফাউন্ডেশন থেকে তুমি লোন নিয়েছিলে, যেখানে তুমি পে করোনি, তুমি পে করো, তারপরে লোন পাবে। এবার শুধু ডিফারেন্স এখানে লিমিটটা বেঁধে দেওয়া হয়েছে। তুমি সেকশন 8 কোম্পানির মাধ্যমে 5 কোটি টাকা অবধি ব্যবসা করতে পারবে। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো কত % ইন্টারেস্ট নেয়? মাইক্রো ফাইন্যান্স ইন্টারেস্ট যদি এনবিএফসির কথা বলো, এনবিএফসির টাইপ অফ এনবিএফসির আলাদা হয়। মোটামুটি যদি এখন মার্কেট রেট দেখো 30 থেকে 35 বা 20 থেকে 30-এর মধ্যে থাকে। এবার সেকশন 30-এর মধ্যে, হ্যাঁ, এবার এটা হিউজ পার্সেন্টেজ। এবার এটা তুমি যদি মার্কেটে আরো কিছু কোম্পানি আছে, যেমন বাজাজের যদি তুমি কথা বলো, এরা ঘুরিয়ে মানুষের কাছ থেকে এরকমভাবে ইনকাম করছে, যেটা তোমাকে ইন্টারেস্ট রেট দেখাচ্ছে যে 1.2। এবার যাতে তোমার মাথাতে ক্যাশ না করে, ওরা ইন্টারেস্টটাকে মান্থলি দেখাবে নাকি ইয়ারলি দেখাবে। মান্থলি রিডিউসিং ব্যালেন্সে দেখাবে যে 5 পয়সা ইন্টারেস্ট, 10 পয়সা ইন্টারেস্ট বা 12 পয়সা। তুমি যদি এটাকে প্রপারলি ক্যালকুলেশন করো, প্রসেসিং ফি থেকে শুরু করে এবার শেষ ইএমআই অবধি যে তুমি পেমেন্ট করছো, ওই ইন্টারেস্টটা আরও বেড়ে 40-45% হয়ে যাবে। এতটা? একদমই তাই। আচ্ছা, আমরা যখনই এই মাইক্রো ফাইন্যান্সের লোনগুলো নেয় বা যে কোনো লোন নেয়, বেসিক্যালি তার একটা প্রসেসিং ফি থাকে। এই প্রসেসিং ফি বিষয়টা কি, এবং এটা কি ইন্টারেস্টের সাথে ইনক্লুডিং হয়? না, এটা ইনক্লুডিং হয় না। প্রসেসিং ফি যেটা নেওয়া হয় অ্যাকচুয়ালি, যে তোমাকে লোন দিচ্ছে, লোন দেওয়ার জন্য যে তোমার সিভিল চেক করা হলো, ডকুমেন্টেশন হলো, যদি অনলাইন হয়, অনলাইন যে এপিআইগুলো হয়, তার একটা কস্ট থাকে। তো লোন দিতে গিয়ে যে প্রসেস হলো, সেই প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয়। আর এটা হয় মোটামুটি যা লোন হয় তার 1 থেকে 2-3% অবধি হয়। আচ্ছা, কেউ যদি 1 লাখ টাকা নেয়, তার 1 থেকে 1,500 টাকা বা 3,000 টাকা পর্যন্ত এটা
নিয়ম এর মধ্যে থাকা উচিত। ওকে। বাট তুমি যদি বাজাজ থেকে বা কোথা থেকে যদি লোন কেউ নেয়, প্রি অ্যাপ্রুভ লোন, তুমি দেখবে মোটামুটি 1 লাখ টাকা লোন নিতে গিয়ে তার 14-15 হাজার টাকা প্লাস প্রায় কেটে নিচ্ছে। এবার সেটা এরা বিভিন্ন ক্লজ দেখিয়ে কাটে, যেমন ধরো তোমার সঙ্গে প্রসেসিং ফি কাটছে 3% বা 2%, ওর সঙ্গে একটা ইন্স্যুরেন্স দেয়, ইন্স্যুরেন্সটা অ্যাকচুয়াল লাগে সেটা আলাদা ব্যাপার, আর এর সঙ্গে অনবোর্ডিং ফি, মানে তুমি যে ওদের যে সিস্টেমটা অনলাইন সিস্টেমটা ইউজ করছো, ওরা তোমাকে অনবোর্ড করছে, তার জন্য ওরা একটা টাকা কেটে নেয়। তার মানে এই অ্যাকচুয়ালি এটা যেমন ইন্টারেস্ট লাগে না, বাট ওভারঅল যদি এন্ড অফ দ্য ইএমআইটা দেখি বা ইন্টারেস্টটা দেখি, তো সেখানে তো ইনক্লুডিং হচ্ছে, কারণ আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, আমাকে 10,000 বা 15,000 টাকা কেটে নিচ্ছে, আমাকে তো 10,000-15,000 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো ওভারঅল গিয়ে দেখা যাচ্ছে যে আমি ওই টাকাটার উপর ইন্টারেস্ট দিচ্ছি। এটা একটা যদি বলো ওইরকম ভাবে যদি তুমি ঘুরিয়ে দেখো, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তোমার প্রসেসিং ফিটা ওখান থেকেই কাটবে, বাট নিয়ম হচ্ছে যে কিছু কোম্পানি করে যে প্রসেসিং ফি কাটার পরে যেটুকু প্রিন্সিপাল থাকছে সেটুকুর উপরে ইএমআই বানানো। হ্যাঁ, কিছু কোম্পানি এটাকে ফলো করে, কিছু কোম্পানি ফলো করে না, এবং আমরা দেখিও না। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে প্রসেসিং ফি কাটা, ইন্স্যুরেন্সের টাকা কেটে, ধরো তোমাকে 10,000 টাকা আমি লোন দেবো, 9,000 টাকা আমার এই করতে কেটে গেল, তাহলে কিন্তু তোমার ইএমআই হবে শুধুমাত্র ওই প্রিন্সিপালটার উপরে। এবার এটাকে কেউ ফলো করে, কেউ ফলো করে না। আমরা সাধারণ মানুষ নিয়ে কথা বলছিলাম। বেসিক্যালি একটা সাধারণ মানুষ সে যখন 30% ইন্টারেস্ট দিচ্ছে পার অ্যানাম, সেক্ষেত্রে তার হিউজ ইন্টারেস্ট, বেসিক্যালি তার মানে পার মান্থ অ্যাপ্রক্স 2.5% ইন্টারেস্ট দিচ্ছে তার অ্যামাউন্টের উপরে, সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট। এবং এটা যদি এবার এটা তুমি ফ্ল্যাটে ক্যালকুলেট করলে, ব্যাংকিং ইন্টারেস্টটা কিন্তু এরকম হয় না, রিডিউসিং ব্যালেন্সে হয়। ওকে, রিডিউসিং ব্যালেন্স মানে যে মাইক্রো ফাইন্যান্সের ইন্টারেস্ট মাইক্রোফাইন্যান্সের রিডিউসিং ব্যালেন্সই হয়। আচ্ছা, সেটা রিডিউস ব্যালেন্স হয়, সেটা কি রকম? দেখা গেলো তোমার 10,000 টাকা লোন নিয়েছো তুমি, তোমার প্রত্যেক মাসে 1,200 টাকা বা 1,500 টাকা তোমার ইএমআই পড়ছে। এবার ওই ইএমআই এর মধ্যে প্রথম দিকে 80% ইন্টারেস্ট কেটে নেয় আর 20% প্রিন্সিপালে জমা হয়। এবার দেখা গেলো যে তুমি 1,200 টাকা জমা দিলে, 1,200 টাকার মধ্যে আমি এক্সাম্পলের জন্য যে বাদ দিলাম যে 400 টাকা তোমার প্রিন্সিপালে জমা হলো, তাহলে তোমার লোনটা দাঁড়ালো 10,000 টাকা থেকে 400 টাকা বাদ দাও, 400 টাকা বাদ দিলে হচ্ছে 9,600 টাকা। 9,600 টাকা তোমার প্রিন্সিপাল হয়ে গেল, পরের মাসে ওইটার উপরে ইন্টারেস্ট লাগবে। আচ্ছা, ইন্টারেস্ট কত রকমের হয় বেসিক্যালি? ইন্টারেস্ট ব্যাংকিং রিডিউসিং ব্যালেন্স ইন্টারেস্ট হয়, আর ফ্ল্যাট হয়। ফ্ল্যাট আর রিডিউসিং ব্যালেন্সের যে ইন্টারেস্ট হয় সেটা মানে সেটা যদি ডিটেলসে বুঝি বলিস। ফ্ল্যাটের ক্ষেত্রে কি হয়, ধরো তোমাকে আমি 10,000 টাকা দিলাম, ওইটার উপরে 10,000 টাকাটার উপরে ক্যালকুলেশন হয়ে গেল, এবার ওইটার উপরে সারা বছর ইএমআই লাগবে। আর রিডিউসিং ব্যালেন্স যদি আমি তোমাকে এরকম ভাবে বোঝাই, যেমনটা তোমাকে আমি কিছুক্ষণ আগে বলে যেটা, হ্যাঁ সেম জিনিস, তুমি যে ইএমআইটা তুমি দেবে সেখানে তোমার প্রিন্সিপালও থাকবে প্লাস ইন্টারেস্টও থাকবে। এবার ব্যাংক কি করে, যাতে কেউ যদি তাড়াতাড়ি লোন নিয়ে 2 মাস পরেই ক্লোজ করে দেয়, তাদের যদি ব্যাংকের যাতে বা ফাইন্যান্স কোম্পানি যাতে লোকসান না হয়, তারা কি করে প্রথম ইএমআই গুলোতেই ম্যাক্সিমাম ইন্টারেস্টটা ওরা কভার করে নেয়। এবার এক্সাম্পলের জন্য তুমি যদি কোথাও লোন রিপেমেন্ট করো, তুমি যদি লোন স্টেটমেন্ট ডাউনলোড করো, সেখানে তুমি যদি খুব ভালো করে দেখো, দেখবে তোমার ওখান থেকে যদি 1,000 টাকা ইএমআই তোমার জমা হয়, 800 টাকা ওরা ইন্টারেস্ট বাবদ নিয়েছে, আর প্রিন্সিপাল 200 টাকা জমা হচ্ছে। মানে তোর পরের মাসে তোমার যে অ্যাকচুয়াল প্রিন্সিপাল ছিল 10,000 টাকা, সেখান থেকে 200 টাকা কমে গেল। পরের মাসে যখন সে ইন্টারেস্ট নেবে, ওই যে 9,600 টাকা 800 টাকা ছিল সেখান থেকে ইন্টারেস্ট নেবে। ফ্ল্যাটের ক্ষেত্রে কি হতো, প্রত্যেক মাসে ফুলটার উপরে ইন্টারেস্ট যাবে। মানুষের লাভ কোনটা? অবশ্যই রিডিউসিং। এবার এখানে আরেকটা ব্যাপার আছে, আর যখন লোন ক্লোজিং একটা গেম হয়, লোন ক্লোজিং এও কিন্তু রিডিউসিং ব্যালেন্সে থাকলে সুবিধা হয়। ফ্ল্যাটে যদি আমি আর্লিয়ার ক্লোজ করতে চাই, হ্যাঁ ওকে, ফ্ল্যাটে যদি হয়, ফ্ল্যাটে তো অ্যাকচুয়ালি সরকারি নিয়ম নেই, যদি কেউ নেয় তবুও আমি বলছি ফ্ল্যাটে নিলে তোমার এই পুরো প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট সহ পে করতে হবে। বাট যদি রিডিউসিং হয়, এই যে আমি বললাম প্রত্যেক মাসে তোমার কিছু কিছু প্রিন্সিপাল জমা হচ্ছে, দেখা গেলো 6 নম্বর ইএমআইতে গিয়ে তোমার আর 5,000 টাকা প্রিন্সিপাল বাকি আছে, বাট তোমার কিন্তু ইএমআই ক্যালকুলেশন হয়েছিল আরও, তুমি শুধু এই প্রিন্সিপালটা দিয়ে তুমি লোন ক্লোজ করতে পারো। বাট এখন আরেকটা, এই যে ক্লোজিংয়ের জন্য আরবিআই অ্যাপ্রুভ দ্বারাই লাগিয়ে দিয়েছে কোম্পানিগুলো, তুমি যদি আর্লি 6 মাসের আগে বা 7 মাসের আগে বা টেনিয়রের আগে ক্লোজ করতে চাও, এই জিনিসটাকে কভার করার জন্য ম্যাক্সিমাম ফাইন্যান্স কোম্পানি এখন মানে প্রি ম্যাচুরের উপরে একটা ফোরক্লোজ চার্জ নিয়ে নিচ্ছে। মানে মানুষকে কোনো রকম ভাবে ছাড়ছে না। মানে বেসিক্যালি একটা মানে তোমার প্রিন্সিপাল ছিল 5,000 টাকা, এবার এই 5,000 টাকার উপরে তোমাকে প্রি ক্লোজের জন্য ফোরক্লোজের জন্য এক্সট্রা 5% চার্জ দিতে হবে। আর এটা ম্যাক্সিমাম সরকারি ব্যাংকগুলো বাদ দিয়ে প্রত্যেকটা ব্যাংকে এই সিস্টেম লাগানো আছে, প্রাইভেট ব্যাংকগুলো এবং এনবিএফসি গুলো।
যে ক্লোজিং এর উপরে চার্জ লাগবে। তার মানে একটা মানুষ লোন নেওয়ার সময় কোন কোন বিষয়গুলো দেখবে, সেটা বেসিক্যালি আমরা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কথা বলছি, এবং মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে সব থেকে তোমার লোন নিতে গিয়ে সব থেকে বেশি জিনিসটা দেখা উচিত যে তোমার ইন্টারেস্ট রেট কত লাগছে, সেটা রিডিউসিং কিনা। আর একটা তোমাকে দেখতে হবে যে তুমি যদি আর্লি পেমেন্ট করো তার জন্য কোনো চার্জ লাগছে কিনা, বা সেটা পেমেন্ট দেওয়ার অপশন আছে কিনা, আমি তাড়াতাড়ি ক্লোজ করতে পারবো কিনা। যেমন আমি L&T ফাইন্যান্স নিয়ে যদি কথা বলি, L&T ফাইন্যান্সের ওদের নিয়মই আছে কিছু কিছু লোনের ক্ষেত্রে, মানে প্রথম লোন নেওয়ার 6 মাস অবধি তুমি ক্লোজ করতে পারবেনই না, কোনোভাবে তুমি চাইলেও ক্লোজ করতে পারবে না। তুমি লোন নিলে 1 মাস পরে তোমাকে টাকা চলে এসছে, তোমাকে লোনটা ক্লোজ করার জন্য 6 মাস ওয়েট করতে হবে, মানে তোমাকে মিনিমাম 6টা ইএমআই দিতেই হবে। আর ওই 6টা ইএমআই তোমাকে বললাম যে ম্যাক্সিমাম 80-90% ইন্টারেস্ট কিন্তু তোমার ওখানেই থাকে। এবার তোমার প্রথমে সব ইন্টারেস্টটা চুষে নিল, এবার তারপরে তুমি ক্লোজ করবে, সেখানে গিয়েও তোমাকে আবার ফ্রি ক্লোজ চার্জ দিতে হবে মিনিমাম 4-5%। তো সব থেকে লোন নেওয়ার সময় এটা দেখে নেওয়া উচিত যে আমি আর্লি পেমেন্ট করতে পারছি কিনা, চাইলে ক্লোজ করতে পারছি কিনা, আর রিপেমেন্টে কোনো এক্সট্রা চার্জ আছে কিনা, এগুলো দেখতে হবে। এবার তোমার কোনো কিছু যাওয়ার জায়গা নেই, যে কোটা ভারতবর্ষে মোটামুটি প্রাইভেট ব্যাংক আছে প্রত্যেকের এগুলো নেই, সরকারি ব্যাংকগুলোতে এখন অবধি এই অপশনগুলো আছে, লাগবে না। সাধারণ মানুষ থেকে টাকা নেওয়ার জন্য সবাই বসেই আছে, একদমই। তুমি লোন ট্র্যাপে পড়লে তোমাকে টাকা ঢেলে যেতেই হবে। আচ্ছা, আমরা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কথা বলছিলাম। মাইক্রো ফাইন্যান্স আমরা বললাম একটা সাধারণ মানুষ যদি বেসিক স্টার্ট করতে চায় তখন সে কত দিয়ে করতে পারে। তুই যেমন বলি সেটা 5 থেকে 8 লাখ টাকার মধ্যে সম্ভব, কিন্তু আরেকটা সেগমেন্টে যেটা হাই অ্যামাউন্ট, যেটা তুই 10 CR বললি, মিনিমাম 10 CR দিয়ে তোমাকে শুরু করতে হয়। তার প্রসেসিং কি? যারা যদি কেউ ওই লেভেলে ভাবতে চায়, অবশ্যই একটা ব্যক্তি যে মাইক্রো ফাইন্যান্স ছোট স্কেলে শুরু করেছে, এটা বন্ধন ব্যাংকে যিনি অনার তিনি যেভাবে করেছেন, একটা 2.5 লাখ টাকা দিয়ে শুরু করেছে, 2.5 লাখ টাকা দিয়ে শুরু করে আজকে কয়েক হাজার কোটি টাকা একটা ব্যাংক বানিয়ে ফেলেছে। সেম জিনিসটি যে একটা যদি নর্মালি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকেও করতে চায়, শূন্যটা তুই বললি যে একদম মিনিমাম অ্যামাউন্ট থেকে শুরু করলো, সে ভবিষ্যতে বড় হতে পারে তার কর্মযোগ্য দিয়ে, সেটা আলাদা কথা। কিন্তু কেউ যদি ওই 10 ফুল ফ্লেজ শুরুতেই এনবিএফসি করতে যায়, তার মেনেছি তার কাছে টাকা রয়েছে। এবার দেখো তোমার কাছে হয়তো তো টাকা রয়েছে, এবার তুমি চাইছো প্রথমেই শুরুতেই আমি আরবিআই এনবিএফসি করেই শুরু করো, এবং সেখানে মিনিমাম কতজন লাগবে এবং কি কি নিয়ম লাগবে। এবার তোমাকে প্রথমেই বললাম তোমার টাকার প্রশ্ন উঠছে না, যেহেতু বললে তোমার কাছে আমার এনবিএফসি করার জন্য আমাকে 10 CR আছে, তো আমি বলে দিচ্ছি মিনিমাম 10 কোটি টাকা তোমার লাগবে পেইড আপ ক্যাপিটাল। এটার পদ্ধতি হচ্ছে সবার আগে তোমাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাতে হবে। এবার আমরা ধরে নিই কেউ একজন যে ফুল ফ্লেজ এনবিএফসি শুরু করবে। এইটা শুরু করার আগে জাস্ট একটা প্রশ্ন, এই যারা এই ধরনের বড় কোম্পানি করতে চাইছে তাদের মিনিমাম কতজন মানুষ দরকার সেই সংস্থাটা বানাতে গেলে? মিনিমাম 2জন ডাইরেক্টর দরকার, মিনিমাম 2জন ডাইরেক্টর। তারপর একটা আরবিআই লাইসেন্স বা এনবিএফসি যদি কেউ শুরুতে করতে চায়, সবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তার কাছে 10 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল থাকতে হবে। 10 লাখ না 10 কোটি? সরি 10 কোটি টাকা, 10 কোটি টাকা পেইড আপ থাকতে হবে। তার সাথে এবার সিস্টেমটা আমি তোমাকে বলে দিই একদম সিম্পল ভাষায়। সবার প্রথমে তোমাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাতে হবে, যেখানে মিনিমাম 2জন ডাইরেক্টর লাগবে। 2জন ডাইরেক্টর দিয়ে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেল। কোম্পানি করার পরে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার পরে তার সাথে যে আরবিআই এর যে ডকুমেন্টসগুলো সেগুলো রেডি করে, তার মধ্যে এটাও একটা পড়ছে 10 কোটি টাকা তোমাকে ব্যাংকে জমা করতে হবে, পুরোটাই পেড আপ ক্যাপিটাল হিসেবে। এবং তোমাকে এই কোম্পানিতে পেড আপ ক্যাপিটালটাও 10 কোটি দেখাতে হবে। যখন আমরা নর্মাল প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাই 1 লাখ 2 লাখ 5 লাখে হয়ে যায়, তোমাকে সেম কোম্পানি বানিয়ে পরে পেড আপ ক্যাপিটাল গভর্নমেন্ট ফিস দিয়ে বাড়িয়ে ওই টাকাটা জমা করতে হবে। এর সাথে আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো এক জায়গায় করতে হবে। তোমাকে একটা বোর্ড বানাতে হবে, যে বোর্ডে একজন 7 বছরের পুরনো ব্যাংকে কর্মরত বা এক্স ব্যাংক এমপ্লয়িকে তোমাকে নিতে হবে। তার সঙ্গে আরও 3-4 জন লিগাল টিম নিতে হবে। ওকে যদি তোমার নিজের কেউ থাকে ভালো, না হলে মিনিমাম 3 বছরের ওর সাথে একটা চুক্তি করতে হবে যে ওই কোম্পানিতে চাকরি করবে, এবং তাকে স্যালারি হিসেবে তোমাকে পুষতে হবে টিমে রাখার জন্য। তার সাথে লিগাল দেখার জন্য একজন কোনো সিএ বা সিএস তার সঙ্গে অ্যাসোসিয়েট করতে হবে, সেও হয়তো টিমে থাকতে পারে। এরকম এদেরকে নিয়ে সব রেডি করে নিয়ে তুমি আরবিআইয়ের কাছে ফাইল জমা করতে হবে। ফাইল জমা করার পরে মোটামুটি এটা প্রসেস কমপ্লিট হতে 1 থেকে 1.5 বছর লাগে, পুরো প্রসেসটা। এবার এই 1 থেকে 1.5 বছর প্রসেস করার পরে এটার কোনো গ্যারান্টি নেই ততদিন আমাকে টাকাটা ব্যাংকে ফেলে রাখতে হবে, ততদিন তোমার টাকাটা ব্যাংকে পড়ে থাকবে, কোনো ইন্টারেস্ট দেবে না তার বিনিময়ে। এফডি করে রাখতে পারো। আচ্ছা, এফডি করতে পারো, ওকে, কারেন্ট অ্যাকাউন্টে পড়ে থাকবে। এবার এত কিছু করার পরেও কিন্তু গ্যারান্টি নেই যে তুমি এনবিএফসি পাবে। এবার দেখা কি হয়, যে ডাইরেক্টরগুলো থাকে তাদের ডাইরেক্টরদের দেখা হয় যে তার যে সিভিল রয়েছে সে আজ অবধি কোনো যা লোন নিয়েছে কোনোদিন ডিফল্ট করেনি, মানে একটা ইএমআইও সে বাউন্স করেনি। সিভিল দেখা হয়, তার ক্রিমিনাল রেকর্ড দেখা হয়, ওকে, তার নামে কোনো কেস আছে কিনা বা কিছু। যদি কেস টেস থাকে যতই এনএসি থাকুক হবে না, মানে ডাইরেক্টর চেঞ্জ করে নেয় ভালো। সিভিল দেখা হয়, ক্রিমিনাল কেস দেখা হয়,
তার এরকম কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছে কিনা, সেটা আরবিআই তার মতো করে ভেরিফাই করে, মানে কোনো রিকভারি এজেন্সির সঙ্গে পলিটিক্যাল পার্সন কিনা এগুলো দেখা হয়। তার সাথে সাথে ইন্টারভিউ হয়, 2-3টে ইন্টারভিউ হয়। দিল্লিতে ফার্স্ট ইন্টারভিউ হয়, তারপরে কলকাতা আরবিআই, তারপরে বম্বে, 3টে ফেজে হয়। এবার সেটা নির্ভর করছে, আমি এটা আমার ক্ষেত্রে যে প্রসেসটা হয়েছিল অন্য কোম্পানির সেটা তোমাকে বললাম, এখন এটা চেঞ্জ হতেও পারে। ওকে, এইগুলো প্রসেস কমপ্লিট হওয়ার পরে কোনো গ্যারেন্টি নেই, 1.5 বছর ধরে টাকা রাখার পরেও কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে তুমি পারমিশন পাবে কিনা, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আরবিআইয়ের উপর। এবার এর বিকল্প হিসাবে মানুষ এখন যেটা ইউজ করছে, পুরোনো কোম্পানি টেক ওভার করা। এটা সব থেকে ইজি। তোমার কাছে টাকা রয়েছে, তুমি একটা এনবিএফসি করতে চাও, আমি তোমাকে বললাম 10 কোটি টাকা তুমি ব্যাংকে ফেলে রাখবে, তার একটা ইন্টারেস্ট আসছে। এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব হয় না। এর সহজ উপায় এখন মানুষ যেটা বেছে নিয়েছে, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট, আমারও অনেকগুলো ক্লায়েন্ট করেছে যারা পুরোনো একটা কোম্পানি আছে এনবিএফসি, এরকম অনেক কোম্পানি আছে যারা চালাচ্ছে না, তার কোম্পানিটা তুমি কিনে নিলে, টেক ওভার করে নিলে। সেক্ষেত্রে কিন্তু এই কমপ্লেন্সগুলো থাকবে, কিন্তু এই 10 কোটি টাকা ফেলে রাখা, এই টিম বানানো, এই করানো, এইগুলো এত প্রসেস থাকে, বাট এতটা ইজি না। মানে আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি যে তুমি এই কোম্পানিটা তুমি পেয়েই যাবে। আচ্ছা, এবার তোমার এই কোম্পানিটা তোমার কিনতে গেলে কত খরচ হতে পারে, মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখছি তোমাকে। একটা পুরোনো এনবিএফসি টেক ওভার করতে গেলে 1.5 থেকে 2.5 কোটির মধ্যে তোমার দাম পড়বে। সে নেবে মানে কিনতে তোমার দাম পড়বে। ওকে, মানে তুমি যেটা রেজিস্ট্রেশন করতে আমি বললাম 30-40 লাখ খরচ হবে, একটা পুরোনো এনবিএফসি টেক ওভার করতে গিয়ে মোটামুটি 1.5 কোটি থেকে 2.5 কোটি টাকা তোমার খরচ পড়বে। মানে তুমি ধরো এটা কিনে নিলে এই টাকা দিয়ে, এই টাকাটা তোমার কোম্পানিতেও আসবে না। 10 কোটি টাকা আমাকে রাখতে হবে না, সেখানে এতদিন রাখতে হবে না, সেখানেও রাখতে হবে। এবার দেখা গেলো সেই কোম্পানিটার পেড আপ কত আছে, সেই হিসাবে, সেই রেশিও হিসাবে তোমাকে একদিনের জন্য ওই ব্যাংকে হোল্ড করতে হবে। আচ্ছা, তবে আমি তখন কোম্পানিটা আমার হবে এবং আমি সেই কোম্পানিটা হয়ে যাবে, কোম্পানি ট্রান্সফার হয়ে যাবে। তুমি চাইলে পরবর্তীকালে ধরো কোনো একটা পুরোনো কোম্পানি ছিল যার নাম ছিল XYZ, তুমি চাইলে নামটাও চেঞ্জ করে নিতে পারো, প্রসেস রয়েছে। এই যারা এই লেভেলের গিয়ে তাদের কোম্পানি রেডি করে ব্যবসা স্টার্ট করে, তারা লোন কিভাবে দেয়? মানে যেমন তুই এর আগে বললি যে যারা মাইক্রো লেভেলে শুরু করে, একদম ছোটো স্কেলে, তারা গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের মানুষদের লোন দেয়, ডকুমেন্টস উইদাউট ডকুমেন্টস হলো। কিন্তু এরা কাদের লোন দেয় এবং সেই লোন এমন কত হতে পারে, এবং তার রেট অফ ইন্টারেস্ট কি নেয় এরা? আমি বলছি, সেকশন 8-এর ক্ষেত্রে কিন্তু আরবিআইয়ের গাইডলাইন দেওয়া আছে, এবং সেই গাইডলাইন অনুযায়ী সে কিন্তু একটা সেকশন 8 কোম্পানি 26%-এর বেশি ইন্টারেস্ট নিতে পারে না। 26। এবার আমি ইন্টারেস্টটাকে 26ই ধরে নিতে পারি। 26% ইন্টারেস্ট, 2% প্রসেসিং ফি, আর যদি ইন্স্যুরেন্স নেওয়া হয়, ইন্স্যুরেন্সের জন্য অ্যাকচুয়াল যে টাকাটা লাগবে তুমি সেটাই নিতে পারো। এই নিয়মটা বাধা আছে। এবার প্রত্যন্ত গ্রামের দিকে যারা কাজ করে, গ্রামের লোকও বোঝে না, এবং তার ইনিশিয়ালি দরকার পড়ে, ইনিশিয়ালি টাকা পেয়ে যায় হাতে হাতে, তার জন্য কিন্তু একটা মোটামুটি আমার যেগুলো দেখা, এবং আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, 500-600 বেশি ক্লায়েন্ট রয়েছে, তাদেরকে আমি দেখেছি সামনে থেকে, মোটামুটি 30-35% কিন্তু ইন্টারেস্ট এরাও নেয়। এরাও কিন্তু কেউ চ্যারিটি পারপাস লাইসেন্স পাচ্ছে, বাট লাইসেন্স কেউ চ্যারিটি পারপাস ইউজ করে না, কেউই করে না। মোটামুটি 30-40-45% অবধি ইন্টারেস্ট কিন্তু কালেকশন মার্কেট থেকে করে। এবার যে লোন দেওয়ার প্রসেসটা, তোমাকে বলি, লোন দেওয়ার যে প্রসেসটা আছে সেটা আরেকটু আমি বাড়িয়ে বলছি। যে এই যে ব্যবসাগুলো যারা শুরু করে, বা যে ফাইন্যান্স ব্যবসা শুরু করে, যে তুমি মুদিখানা দোকান চালাচ্ছ, কালকে ফাইন্যান্স কোম্পানি শুরু করছে, এমনটা না। কিন্তু তুমি যদি স্টাডি করো, 90% কেসে হয় সে কোনো ফাইন্যান্সে কাজ করতো, সে কোনো ফাইন্যান্স কোম্পানির সঙ্গে যুক্ত, বা সে কোনো ফাইন্যান্স কোম্পানি খুব সামনে থেকে দেখেছে, বা তার বাড়ির কেউ কাজ করে। এতগুলো টাকা যে ইনভেস্ট করবে, সে তো তার আগে নিজেকে তৈরি করবে। একদমই তাই। এবার শুরু করা উচিত না, মানে কিছুই জানি না, শুরু করা উচিত না। অন্তত হয়তো কেউ কাজ করেছে, কাউকে এসে পার্টনার নিলাম, বা কারোর কাছ থেকে শিখলাম, বা কোথাও করলাম, তা শুরু করা উচিত। লোন দেওয়ার প্রসেসটা থাকে, যেমন আমি তোমাকে বলি, আরবিআইয়ের গাইডলাইন দেওয়া রয়েছে। যেহেতু একটা গ্রামের লোক এবং একদম প্রত্যন্ত লো ইনকামের লোক, এরা যাতে লোনের ট্র্যাপে না পড়ে, বা কোনো কোম্পানি যেন বেশি বেশি করে লোন দিয়ে, কারণ ধরো প্রত্যেকের টাকা দরকার, সে প্রত্যেক জায়গা থেকে টাকা নিয়ে লাস্টে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের নিজের চোখে দেখা, সে নিজে সুসাইড করেছে লোন শোধ করতে পারছে না বলে, এমনি খবরেও তো দেখতে পাও তুমি। সেই জন্য আরবিআইয়ের একটা নিয়ম বানানো আছে যে একটা কাস্টমারকে 1.5 লাখের বেশি লোন দেওয়া যাবে না। এবার এটা কিভাবে চেক করা হয়? প্রত্যেকটা এনবিএফসি কোম্পানির বাধ্যতামূলক করা রয়েছে, তাকে সিভিল আপডেট করতে হবে। এবার প্রত্যেকবার যখন তাকে লোন দেওয়া হয়, তার সিভিল চেক করা হয়। এবার ধরো একটা কাস্টমারকে গিয়ে বন্ধন 1.5 লাখ টাকা লোন দিয়ে দিয়েছে, 6 মাস বা 7 মাস চালিয়ে সে 20,000 বা 30,000 টাকা শোধ করে দিয়েছে, তার কিন্তু লিমিট বেঁচে থাকলো
20 বা 30 ওই 20 বা 30। এবার একটা অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি, এনবিএফসি কোম্পানি, বাজাজ হোক বা যে হোক, সে যদি ওই লোকটাকে লোন দিতে চায় ওই 20-30 হাজারই দিতে পারবে, বাট এটা কেউ ফলো করে না। বাট এখন এনবিএফসিগুলো ফলো করছে, আগে তো বন্ধন ফলোই করতো না। একটা লোককে যে টোটো চালায়, যার বাড়ি নেই, তাকে 2-3 লাখ টাকা লোন দিয়ে দিত। যেটা ইদানিং বন্ধন ফলো করছে, কারণ অনেকবার বন্ধনের উপরে ফাইন হয়েছে, 5,000 কোটি 10,000 কোটি অব্দি ফাইন হয়েছে বন্ধনের। শুধুমাত্র বেশি লোন দিয়েছে বলে? বেশি লোন না, ওরা মানে বন্ধন জাতকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা যদি শুনতে খুব খারাপ লাগলো, মানুষের উপরে মানে চড়ে চড়ে আজকে যে এসছে, মানুষের কাছ থেকে চড়া ইন্টারেস্ট, এক্সট্রা ফাইন, এক্সট্রা ইন্টারেস্ট। বন্ধনের একটা মালিকের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মানে পার্সোনালভাবে ভাইরাল হয়েছিল, কোনো এমপ্লয়ি ভাইরাল করেছিল। বন্ধনের এমপ্লয়ি ওদের এমপ্লয়ীদেরকে বলছে, তোমরা কাজ করো, মার্কেট থেকে 10,000 20,000 কোটি টাকা কামাও, 5,000 কোটি টাকা যদি ফাইন লাগে দিয়ে দেবো, তবু আমাদের 15,000 কোটি টাকা ঘরে থাকবে। আচ্ছা, তার মানে ওরা বলছে মানুষকে চুষে নাও বেসিক্যালি বলতে গেলে। যেবারও মানুষকে দাও, তারপরে যদি আমি 5 কোটি, আমি 50 কোটি টাকা কামিয়ে যদি আমার 10 কোটি টাকা ফাইন লাগে, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, কোনো ম্যাটার করে না, ফাইন লাগে ফাইন দিয়ে দেবো। মানে মাইক্রো ফাইন্যান্স গুলো এই লেভেলে কাজ করে। প্রত্যেকটা কোম্পানি মানে আমি তো বললাম চ্যারিটি পারপাস, এই জিনিসটা এসেছিল চ্যারিটি পারপাস, বাংলাদেশ থেকে এসেছিল। আমরা জানি ক্ষুদ্র ঋণ ইউনিস চালু করেছিল, এই কনসেপ্টটা প্রথম। তো সেই জায়গা থেকে এখন এটা হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানির বিজনেস মানে মেশিনের মতো হয়ে গেছে, এখান থেকে রক্ত চোষার মতো ব্যাপারটা হয়ে গেছে। এই জায়গা থেকে এবার যে লোন দেওয়া হয়, নিয়মটা আগে কেউ ফলো করতো না, এখন ফলো করছে, এটার প্রসেস হচ্ছে, এইটা হচ্ছে প্রসেস। এবার লোন যে নতুন কোম্পানিগুলো, যারা নতুন কোম্পানি খুলছে, তারা কি করে, গ্রামে গ্রামে যায়, গ্রামে গ্রামে সার্ভে করে। যেমন প্রসেসটা কি আর বলে দিই ছোট করে। প্রসেস হচ্ছে, এখন যারা ইউজ করে সেটা হচ্ছে যে কোন বাড়িতে বন্ধনের গ্রুপ বসে, মানে যারা ইউজ করে। আগে কনসেপ্ট আলাদা ছিল, প্রত্যেক বাড়ি বাড়ি ভিজিট করতো, ভিজিটিং কার্ড দিয়ে আসতো, তো নিজের প্রোডাক্ট সম্পর্কে বলতো যে আমরা এরকম লোন দিই বা গ্রুপ বানাই। এটা করোনার আগে ছিল। এখন করোনার আগে আর এখনকার কনসেপ্টটা কিন্তু পুরো সম্পূর্ণ ডিফারেন্স হয়ে গেছে। সেটা আমি তোমাকে আগে কি বলবো। করোনার আগে একটা মাইক্রো ফাইন্যান্সের একদম পুরো যদি বলা হয় স্বর্ণযুগ বলতে পারো তুমি। আচ্ছা, করোনার পরে কিন্তু এটা পুরো ফুল ডিফারেন্স হয়ে গেছে। করোনাতে কত বড় বড় কোম্পানি তোমার পুরো শেষ হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পুরো উড়ে গেছে। করোনার আগে মাইক্রো ফাইন্যান্স স্বর্ণযুগ ছিল। তখন পদ্ধতি কি ছিল, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করতো, কার্ড দিয়ে আসতো, লোনের দরকার হলে তারা 4জনকে 5জনকে জোগাড় করে ডাকতো, এসে লোন দিত। এখন কনসেপ্টটা আলাদা। এখন মার্কেটে যদি মাইক্রো ফাইন্যান্সের যদি লিডার বলো, সেটা হচ্ছে বন্ধন। আচ্ছা, বন্ধন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গলিতে, এমন কোনো তুমি গলি পাবে না, এমন কোনো বাড়িতে পাবে না যে লোকটা বন্ধনের কাছ থেকে লোন নেওয়া নেই, বা যে পাড়াতে বন্ধনের গ্রুপ বসে না। এবার এরা কিন্তু সেই জিওর মতো ব্যাপারটা হয়ে গেছে। জিও পুরো মার্কেটটা ক্যাপচার করে রেখেছে, বন্ধন পুরো মার্কেটটা ক্যাপচার করে রেখেছে। এবার তুমি সার্ভে যাচ্ছ বাইক নিয়ে, যে বন্ধনের গ্রুপ কোথায় বসে, এবার বন্ধনের গ্রুপ খুঁজছে, এই বাড়িতে বসে, ওই দিদিটাকে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, দিদি আমরাও লোন দিই, যদি তোমার কোনো লোন লাগে আমার এই সিস্টেম আছে, এই সিস্টেমে তোমাকে আমরা লোন দেবো, যদি তোমার দরকার হয় তুমি আমাকে ফোন করবে, আসবো। এবার ওই বন্ধনের কাছ থেকে লোন নিচ্ছে, তারা এখান থেকে লোন দিচ্ছে, সেম আর একটা কোম্পানি যাচ্ছে সার্ভে করতে, সেই একই সেম পদ্ধতিতে ওই দেখা গেল 10টা লোকের গ্রুপ, ওরা 10টা কোম্পানি থেকে লোন নিয়ে বসে আছে, সেম ভাবেই চলছে। এই জন্য এই মুহূর্তে বড় স্ক্যাম চলছে বেসিক্যালি বলতে গেলে। স্ক্যাম শব্দটা তো ইউজ করবো না, সবাই তো টাকা স্ক্যাম তো কিছু করছে না, বাট ওই যে না, অ্যাজ পার রুলস যদি ধরা হয়, যেটা আরবিআই গাইডলাইন করে যে একটা ব্যক্তিকে 1.5 লাখের বেশি লোন দেওয়া যাবে না, মানে মানুষকে ঋণের জালে জড়িয়ে দিচ্ছে, এটা বলতে পারি। মানে সে একটা লোককে তার যা ক্যাপাসিটি, তার থেকে বেশি লোন দিয়ে। আমাদের আশেপাশে এখন এমন অবস্থা যেখানে হচ্ছে মানুষ দেখে সবকিছু ভুলে যায়, মার্কেটিং যেভাবেই হোক। মানে আজকে তোর কাছে আইফোন আছে, আমার আইফোন, আজকের কাছে গাড়ি আছে, আমার। মানুষের চাহিদাগুলো এমন বেড়েছে, যার ফলে কি লোন মাসে সপ্তাহে 200 টাকা, সপ্তাহে 500 টাকা দিয়ে দেবো, কিন্তু ওইটা যে একটা বড় ট্র্যাপ, নিজের সংসার, অনেক সময় সেই লোনগুলো দিতে গিয়ে মানে দিশাহারা হয়ে যায় মানুষরা। করোনার পরে অনেক মানুষ আছে, এই ট্র্যাপটা ভেঙে গেছে। করোনার ট্র্যাপটা তোমাকে আরো বুঝিয়ে বলছি। করোনার আগে একটা ট্র্যাপ ছিল, করোনা হওয়ার পরে এই ট্র্যাপ থেকে ভেঙে গিয়ে অনেক মানুষ আছে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেরালায় কাজে চলে গেছে, ফুল ফ্যামিলি নিয়ে হায়দ্রাবাদ চলে গেছে। যারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করে, যদি ভিডিওটা দেখে, তারা খুব ভালো টাকা রিলেট করতে পারবে। করোনার আগে কি ছিল? করোনার আগে কিন্তু কোনো ব্যাপার ছিল না। আমি তোমাকে বললাম করোনার আগে স্বর্ণযুগ কেন ছিল। করোনার আগে একটা মাইক্রো ফাইন্যান্সের ছেলে যদি গ্রামের ভেতরে ঢুকতো, তাকে স্যার ছাড়া কথা বলতো না, যে আমাদের স্যার এসছে। হ্যাঁ, সিস্টেম ছিল খুব সুন্দর, 10 জনের 12 জনের গ্রুপ হবে। তুমি গ্রুপে যাবার আগে 10 জন মহিলা টাকা এক জায়গায় জোগাড় করে, ওদের ওখানে ক্যাশিয়ার, ম্যানেজার ওদের মধ্যে বানিয়ে দেওয়া হতো, যে কোনো একটা দিদিকে। তো ওরা টাকা রেডি করে বসে থাকতো, ছেলেটা যেত, সই করতো, টাকা নিয়ে চলে আসতো। এবার কি হতো, এই তোমাকে যে বললাম যে বন্ধনের গ্রুপ খোঁজো, বন্ধনের গ্রুপে তাকে একটা নাম্বার দিয়ে আসো,
10টা মেম্বার 10 জায়গা থেকে লোন নিয়েছে। এমন এমন মানুষ আছে সে এই কোম্পানিটাকে লোন নেয়, একে শোধ করে, এই কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে একে শোধ করে, মানে এরকম ভাবে তার চলছে। সেটা আরো বড় ট্র্যাপ। মানে এই বড় ট্র্যাপটা আরো বোঝা গেল যখন করোনাটা আসলো। করোনাতে কি হলো, এই যে এর কাছ থেকে টাকা নিয়ে আরেকটা কোম্পানিটা চলছিল, সব থেকে যারা ভালো কাস্টমার ছিল তারাই করোনার পরে দেখা গেল সব থেকে খারাপ কাস্টমার, এবং তারা এই ট্র্যাপে ফেঁসেছিল এবং ট্র্যাপ থেকে যে ট্র্যাপের মধ্যে পড়েছিল সেটা বোঝা গেল। এবার কি হচ্ছে, করোনার পরে বন্ধ, টাকা দিতে পারছে না। করোনার পরে যখন এই ডিফল্টার হয়ে গেল, কোনো এনবিএফসি কোম্পানি কিন্তু আর লোন দিচ্ছে না, বন্ধন অবধি লোন দেওয়া বন্ধ করে দিয়েছিল। এবার আর সে কোথাও থেকে লোন পাচ্ছে না, সবাই এসে টাকা চাইছে। আগে কি করছিল, এর কাছ থেকে টাকা নিয়ে ওকে দিচ্ছিল, এর কাছ থেকে টাকা দিচ্ছিল। করোনার পরে তো লোন ছাড়া পুরো বন্ধ, মোটামুটি 2022 সাল অবধি কোনো ছোট কোম্পানি তো বড় কোম্পানি লোন দেয়নি 2022-23 অবধি। তখন এই তো বললাম, পুরো বাড়ি, পুরো পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম, গ্রুপকে গ্রুপ, পুরো বাইরে নাহলে কোথাও পালিয়ে যাচ্ছে, কোথাও সুসাইড করছে। তো এটা একটা লোন ট্র্যাপ বলতে পারে, আমরা স্ক্যাম তো বলবো না। বেসিক্যালি কি হয়, যারা ফাইন্যান্স আছে, তোরা ফাইন্যান্স ভালো জানবি, একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোন নেওয়া, এটা সব থেকে বড় ট্র্যাপ এবং সব থেকে বড় ক্ষতি। সব থেকে এবার বন্ধন আরো মানুষকে ডুবিয়েছে। কেন বলবো, বন্ধন যখন করোনাতে সব কোম্পানি লোন বন্ধ করে দিয়েছে, বন্ধন কি করেছে, যার ধরো তুমি 1 লাখ টাকা লোন আগে থেকে নিয়ে রেখেছিলে, 1 লাখ টাকা লোন ছিল, তুমি 6 মাস বা 1 বছর ধরে দিতে পারো। আগের তোমার ছিল ধরো এক্সাম্পলের জন্য 60,000 টাকা বাকি ছিল, ওই 60,000-এর উপরে আবার তোমাকে 40,000 টাকা নতুন করে ডিসবার্সমেন্ট করে দিয়ে 40,000 টাকা লোন ডিসবার্স, তোমাকে ক্যাশ দিল 40,000 টাকা, 60,000 টাকা আবার 1 লাখ টাকা, আবার লোন হলো 1 লাখ টাকা। ওই একটা লোন নিতে আরেকটা লোন শোধ করছে বেসিক্যালি। না, এখানে তুমি আরেকটা জিনিস বোঝো না, তুমি শুধু একটা লোন শোধ করছে না, নতুন করে একটা লোন হলো 1 লাখ টাকা, প্রসেসিং ফি কাটলো 1 লাখ টাকার উপরে, যেটার মধ্যে 60,000 টাকা সে প্রসেসিং আগেই দিয়ে রেখেছিল, ইন্স্যুরেন্স হলো আবার নতুন করে, প্রসেসিং ফি লাগলো আবার নতুন করে, টোটাল ব্যাপারটা একটাই টাকা, দুবার করে তার কাছে প্রসেসিং ফি আদায় করলো, দুবার করে তার সেই টাকার ইন্টারেস্ট নিল, দুবার করে তার কাছ থেকে ইন্স্যুরেন্স নিল। মানে বন্ধন কোভিডে মানুষকে আরো ঋণে জর্জরিত করে দিচ্ছে। যদি হেল্পের সেন্স থেকে যদি দেখো, হেল্প কম হয়েছে, ক্ষতি মানুষের বেশি হয়েছে। এবং এখন যারা টাকা পেমেন্ট করতে পারছে না তাদেরকে সব কোর্ট কেস করে সেটেলমেন্ট করাচ্ছে বা আদার্স কিছু করে সেটেলমেন্ট করাচ্ছে। এবং এই যে করোনার সময়তে বন্ধ ছিল, যে ব্যাংক বা আরবিআই পারমিশন দিয়েছিল যে চাইলে সে ইএমআই স্প্লিট করে আগে নিয়ে যেতে পারে বা ইএমআই বাড়াতে পারে, সেখানেও কিন্তু কোনো ইন্টারেস্ট ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকটা ইন্টারেস্টের উপর এক্সট্রা পেনাল্টি, প্লাস তোমার যে ইএমআই ছিল সেই ইএমআই সব কিছু নিয়ে 40,000 টাকা ডিসবার্স করেছে, আগের 60,000 টাকা, তার সাথে 10-20,000 টাকা আরো ফাইন টাইন জোর করে 1.5-2 লাখ টাকা লোন কিন্তু মানুষকে বানিয়ে দিয়েছে। আমরা যখন বন্ধনের কথা বলছি বা আমরা মাইক্রো ফাইন্যান্সের কথা বলছি, তখন ক্ষুদ্র লোন প্রকল্প যে বিষয়টা থাকছে, সেখানে যেটা বলছি অনেক সময় ডিফল্টার হয়েছে। একটা মানুষ, আমি সাধারণভাবে বলছি, একটা মানুষ যদি লোন না দিতে পারে কোনোভাবে, তার প্রসেস কি আর মাইক্রো ফাইন্যান্সের প্রসেস কি, মানে সে কীভাবে এখান থেকে বাঁচতে পারে বা সে কীভাবে ব্যাপারটাকে সামলাতে পারে, বা ওর এগেনস্টে মাইক্রো ফাইন্যান্স কী স্টেপ নিতে পারে বা বন্ধন কী স্টেপ নেয়। দেখো, যদি লোন নিয়ে কেউ যদি লোন না দিতে পারে, আমি তো কাউকে প্রথমত বলবো না যে লোন নিয়ে লোন দিয়ে না, লোন নেওয়ার আগে দেখে শুনে লোন নিন এবং লোন সুস্থভাবে শোধ করুন। কারণ যারা ব্যবসা করছে তাদেরও একটা ব্যবসা বা প্রত্যেকের, ইভেন বর্তমানে যে সিচুয়েশন, যদি লোন না নিয়ে, মানে লোন নিয়ে যদি শোধ না করতে পারে, তার সিভিল এমনও খারাপই হবে, সে কোথাও লোন পাবে না, ভবিষ্যতে লোন পাবে না, তার প্রজন্ম পর্যন্ত এফেক্টেড হয়। একদমই তাই। আর আজকের ডেটে তুমি যদি বড় হতে চাও, লোন ছাড়া বা বড় বিজনেস তুমি করতে পারবে না। তো ইচ্ছাকৃতভাবে কেউ লোন, আমি এবার আমরা একটা কনসেপ্ট ধরে দিচ্ছি, সেই লোকটা দিতে পারছে না, তার ক্ষেত্রে কি হতে পারে, সবার কাছে রিকোয়েস্ট যে লোন নিলে শোধ করো, না হলে কিন্তু এর ক্ষেত্রে কি হয়, সমস্যাটা অন্য কাস্টমারের প্রতি হয়ে যায়। অন্য কাস্টমার থেকে বড় কথা অন্য কাস্টমার কেন বলছি না, অন্য কাস্টমার প্লাস তার কি ক্ষতি হচ্ছে, যখন একটা ব্যাংক এবং একটা এনবিএফসি দুরকম ভাবে ক্ষতি হয়। ধরো 100 জনকে লোন দিল, 100 জন 10 জন লোন দিল না, প্রথম কথা হচ্ছে ব্যাংকের এনপিএ রেশিওটা বেরিয়ে যায়। এনপিএ রেশিও যখনই বেড়ে যায়, তখন যে ইন্টারেস্টটা, মানে ব্যাংকের যে ঘাটতিটা হয়, বাকি 190 জন কাস্টমার কিন্তু শোধ করে, আমরা সেটা বুঝতে পারি না। ঠিক, ব্যাংক কিন্তু তার 0.1-0.23% কিন্তু 6 মাসের জন্য বাড়িয়ে দেয় ইন্টারেস্ট রেট, ওটা রিকভারি হয়ে গেলে আবার যে 10%-12% ছিল সেটা কিন্তু চলে আসছে। বাট এইটা কোথাও হাইলাইট করা হয় না। তুমি যদি 100 জনকে লোন দিয়ে 10 জন যদি লোন না শোধ করে, ব্যাংক কিন্তু সেই টাকাটা তুলে নেই ঠিকভাবেই, কোনো না কোনো তুলে নেয়, কিন্তু সেটার জন্য এফেক্ট হয় আদার্স। এবার আমি বড় স্কেলে বোঝাই, বড় স্কেলে বোঝাই একটা ছোট্ট উদাহরণ, সেটা হচ্ছে অনেক সময় যারা হাউস লোন নেয় বা যারা নর্মাল ব্যাংক থেকে লোন নেয়,
তাদের রেট অফ ইন্টারেস্ট মাঝে মাঝে বাড়ে, মাঝে 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 কমে। এটা অল ওভার ইন্ডিয়ার আমি ফাইন্যান্সকে দেখি। তবে এটা একটা উদাহরণ যে একটা উদাহরণ, এটা ঘাটতিতে আছে, তার জন্য ইন্টারেস্টটা বাড়াচ্ছে, যখনই ঘাটতি মেকআপ হচ্ছে তখন আবার আবার কমিয়ে দিচ্ছে। বেশ, একদমই তাই। আমরা এবার আমরা লোকের কথা বাদ দিলাম, নিজেরটা বুঝি, নিজের কি ক্ষতি হতে পারে। সবার প্রথমে তুমি যখন লোন পে করবে না, সবার আগে তোমার সিভিলটা খারাপ হবে। আর আজকের ডেটে ছোট ফাইন্যান্স হোক, সেকশন 8 হোক, পাড়ার কোনো ফাইন্যান্স হোক, সেও সিভিল না চেক করে কিন্তু তোমাকে লোন দেবে না। সেকেন্ড, তুমি প্রথমে লোন পাবে না, লোন পেলেও তুমি হাই ইন্টারেস্টের লোন পাবে, হাই ইন্টারেস্ট, প্রচুর হাই ইন্টারেস্ট। তো প্রথম কথা হচ্ছে তুমি কোনো, আর এটা পেলেও ছোটখাটো লোন তুমি পেয়ে যাবে। যদি তোমার একটা সিভিল খারাপ, তোমার একটা হোম লোন দরকার, তুমি কোনোভাবেই পাবে না, সম্ভবই না। তুমি একটা গাড়ি কিনতে যাবে, গাড়ির ক্ষেত্রে এনবিএফসি গুলো দিয়ে দেয়। বড় একটা ব্যবসা করতে যাবে, মর্গেজ লোন লাগবে, মানে তুমি উইদাউট মর্গেজ কিছু পাবে না, বড় লেভেলের কোনো লোন পাবে না, ছোটখাটো পেয়ে যেতে পারো, ইন্টারেস্টও বেশি থাকবে এবং ইন্টারেস্ট রেটও বেশি থাকবে। এবং সিভিল খারাপ হলে সবথেকে যেটা আমি আগে বললাম, যে তোমার নাম যেখানে থাকবে, মানে তোমার ছেলে বা মেয়ে যদি ভবিষ্যতে লোন নিতে চায় ব্যবসার ক্ষেত্রে, তারাও এফেক্টেড হবে, কারণ তোমার বাবার নাম সেখানে আসবে আর কি। ফ্যামিলি দেখা হয়, এতটা মারাত্মক বিষয়, একদম এটাকে খুব সিরিয়াস ভাবে নেয় না, যে লোন, অনেকে তো মুখের উপরে বলে দেয় লোন দেবো না, তুমি যা পারো করে নাও। এবার যারা ধরো যে চাষ করেছে আমি আজন্ম কিছু করব না, সেটা ঠিক আছে, তারপর নেক্সট প্রজন্ম দেখা গেলো তার ছেলেটা কালকে কি এডুকেশন লোন দেবে, পাবে না, ছেলের এডুকেশনে তো ছেলের সিভিল দেখা হবে না, বাবার সিভিল দেখা হবে। সো সেই ক্ষেত্রে সে লোন পাবে না, হেল্প পাবে না। এরকম অনেক, তুমি যদি বাইরে কোথাও যদি ট্যুর করতে যাও, সেখানেও আজকাল সিভিল দেখা হচ্ছে। আউট অফ কান্ট্রি, মানে আমি এটা খুব রিসেন্ট, একজন ক্লায়েন্ট ছিল, সে আমেরিকার বা কোথাও এটা বার করতে গিয়ে সে স্যার বলছে সিভিলটা কোনোভাবে ঠিক করা যাবে, কি কারণ হয়েছে, মানে ওই আলোচনায় জানলাম যে এখন নাকি সিভিলও দেখছে। আচ্ছা, মানে তুমি যদি বাইরের কান্ট্রি, মানে তোমাকে বড় কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিতে যাও, সেখানে সিভিল দেখছে। মানে তোমার শুধুমাত্র আমরা কি ক্যারেক্টার বলতে এখন কি বুঝতাম, ক্যারেক্টার বুঝতে যে সেই মানুষটা কেমন। এখন বাইরের কান্ট্রি যারা, ওরা তোর ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারও দেখছে, যে সেই মানুষটা কি ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার তার কেমন, সে টাকা নিয়ে টাইমে লোককে টাকা শোধ করে কিনা, বা টাকা লোন নিয়ে সে শোধ করে কিনা। তো বাইরের কান্ট্রিতে ক্রেডিট কার্ড বা এইগুলো পাওয়া খুব ইজি। তো এবার যখন তুমি ওখানে কোনো কিছুর জন্য ইউজ করতে চাও, তখন কিন্তু এটাকেও দেখা হচ্ছে এখন এই মুহূর্তে। এবার আমি একটা সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের বিদেশে হয়তো বেড়াতে যাচ্ছে না, তার ক্ষেত্রে যে সমস্যাগুলো বললাম, এবার সে যদি ধরো তার এমন বিপদে পড়ে গেছে, বা এমন তার জব চলে গেছে, বা কিছু করতে পারছে না, তার ক্ষেত্রে কি সমাধান? ব্যাংক যেটা করে, সিকিউর লোনের ক্ষেত্রে আলাদা। সিকিউর লোন বলতে ধরো সোনা নিয়ে লোন নিয়েছো, বাড়ি মর্গেজ দিয়েছো, সেখানে কিছু করার নেই, সে ব্যাংক সোনা বিক্রি করে দেবে, তার রিকভারি করে দেবে। বাড়ি যদি লোন নিয়ে থাকো, বাড়ি বিক্রি করবে, রিকভারি করে দেবে। এবার কথা আছে, আমরা মাইক্রো ফাইন্যান্স বা পার্সোনাল লোন, ধরো তোমার স্যালারির উপর বেস করে দিয়েছে, বা কোনো আনসিকিউর লোন, পুরো কিছু মর্গেজ না নিয়ে যদি কোনো লোন নিয়ে থাকো, সেটা ব্যাংক যেটা করে, সেটা তুমি যদি অ্যাডভান্স চেক দিয়ে থাকো, চেক বাউন্স করাতে পারে, সেটার এগেনস্টে আপনার কেস হয়, সেটা নিয়ে চেষ্টা করে রিকভারি করার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখন চেক খুব জায়গায় লাগে না, যদি বড় লোন না হয় চেক নেয় না। সেই ক্ষেত্রে কি করে, এরা লোক আদালতে কেস করে। লোক আদালত দেখবে, তুমি যদি কোর্টে যাও, শনিবারে আর রবিবারে কোর্ট চলে, নর্মাল কোর্ট শুক্রবার অবধি হয়। আর এই যে যত কোম্পানিগুলো রয়েছে, ফাইন্যান্স কোম্পানি, ইলেকট্রিক, WBCL, বা যে ইলেকট্রিক, মানে যারা সার্ভিস দেয়, BSNL, TSNL, যারা মানুষকে সার্ভিস দেয় এবং পোস্টপেড কানেকশন যারাই দেয়, যাদের কাছ থেকে টাকা আদায় হয়নি, টাকা আদায় করার জন্য লোক আদালত চলে। লোক আদালত দুটো দিনে চলে, নর্মাল লোক আদালত চলে, ন্যাশনাল মানে ন্যাশনাল লেভেলে চলে। তো এবার এই লোক আদালতে এরা কেস করে, লোক আদালতে কেস করে, সবার ক্ষেত্রে, ব্যাংক থেকে শুরু করে, এনবিএফসি থেকে শুরু করে, তোমার ইলেকট্রিক অফিস থেকে শুরু করে, BSNL এর অফিস থেকে, যারাই পোস্টপেড সার্ভিস মানুষকে টাকা দিয়েছে বা কোনো সার্ভিস দিয়ে টাকা পায়নি, তাদেরই লোক আদালতে কেস হয়। এবার তুমি সামনে থেকে যদি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে প্রথমেই কম্প্রোমাইজ করে লোন শোধ করাতে পারো, সেটা আলাদা। লোন যে কম্প্রোমাইজ কিভাবে শোধ করা যায়, ব্যাংক বা এনবিএফসিতে তাদের নিজস্ব এনপিএটা রেশিওটাকে ঠিক রাখার জন্য এগুলো করে। এটা দু রকম ভাবে করে, একটা হচ্ছে সেটেলমেন্ট বলা হয়, আর একটা বলা হয় রাইট অফ। আচ্ছা, এবার এই সেটেলমেন্ট আর রাইট অফ দুটো মোটামুটি সেম, একই টাইপেরই জিনিস, বাট এই দুটোর মধ্যেও খারাপ ভালো আছে। কিরকম? এবার ধরো তুমি চাইছো 10 লাখ টাকা লোন নিয়েছো, 10 লাখ টাকা লোন, 1 লাখ টাকা তো সেটেলমেন্ট হয়ে যায়, 1.5 লাখও সেটেলমেন্ট হয়ে যায়, রাইট অফ হয়ে যায়। এবার তোমাকে সামনে থেকে ব্যাংকে যদি বলে আমি অ্যাপ্রোচ করো যে আমি স্যার লোন দিতে পারছি না, কম বেশি করে এটা শোধ করে দিন, তাতে কি হবে, কম বেশি করে শোধ হয়ে যাবে। বাট সিভিলে যখন তোমার লোন ক্লোজ হয়, দেখবে ওখানে লেখা থাকে স্ট্যাটাস ক্লোজ। যখন তুমি সেটেলমেন্ট করবে, তখন লেখা থাকবে সেটেলমেন্ট,
ওকে ক্লোজের জায়গায়। ওকে অন্য ফাইন্যান্স কোম্পানি যখন সিভিল চেক করবে তখন ওরা কিন্তু ওটা দেখে বুঝবে যে তুমি কোনো কোম্পানি থেকে লোন নিয়ে শোধ করতে পারেনি, সেটেলমেন্ট। সেই ক্ষেত্রেও কিন্তু তুমি লোন সব জায়গা থেকে পাবে না, মানে ওখানে থাকবে। আর একটা হচ্ছে রাইট অফ, তাহলে তোমার কাছ থেকে সে রিকভারি করতেই পারেনি, মানে তুমি কোনো নেগোসিয়েশনে যাওনি বা করতেই পারোনি, 10,000 বা 20,000 টাকা তার কাছ থেকে আদায় হয়েছে, বাকি টাকা রাইট অফ করে লোনটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। আর সেটেলমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে তুমি তার সঙ্গে গেছো, নেগোসিয়েশন করে কিছু টাকা দিয়ে শোধ করেছো। তবে এই যে তুই বলি লোকাল আলাদা কেস হয়, এবার লোক আদালতের প্রসেসটা আমি তোমাকে বলি। সাপোজ ধরো তুমি লোন নিয়েছো 10 লাখ টাকা, তোমার বাড়িতে নোটিশ এসছে, নোটিশটা আবার কেউ গিয়ে দিয়ে আসবে না, ওরা না অ্যাডভোকেট না, ওরা জিনিসটা এরকম ভাবে করে মানুষের মধ্যে ভয় ঢোকানোর জন্য, ওরা তোমার লোকাল থানাকে দিয়ে চিঠিটা পাঠাবে। আচ্ছা, লোকাল থানা থেকে কোনো কনস্টেবল এখন সিভিক গিয়ে তোমার বাড়িতে গিয়ে চিঠিটা দিয়ে আসবে। ওখানে ডেট থাকে XYZ তারিখে তোমার হিয়ারিং আছে যাওয়ার জন্য। এবার এখানে অনেকে লোক আদালতে চিঠি পেয়ে ভয় পেয়ে যায়। আমি তাদের জন্য একটা টিপস দিয়ে রাখছি, এখানে লোক আদালতে চিঠি আসলে কোনো উকিল ধরা দরকার নেই, কোনো মুহুরি কাউকে কোনো টাকা পয়সা দেওয়া দরকার নেই। লোক আদালতে তোমার কেস তুমি নিজেই কথা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। এর লোক আদালতে কিভাবে কেসগুলো হয়, লোক আদালতে যারা রিটায়ারমেন্ট করে যে জাজগুলো আছে তাদেরকে বসানো হয়। আচ্ছা, তার সঙ্গে প্রত্যেকটা 10-12টা 5-7টা ক্যাটাগরি উপরে নির্ভর করে কোন কোর্টে হচ্ছে, সেই কোর্ট কত বড়, মোটামুটি 4-5টা ঘরে জজ বসে, সেখানে জজ বসে থাকে। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ঘরে কাজ হয়। তুমি যে ঘরে আছে সেখানে তোমার যে ব্রাঞ্চ ম্যানেজার আছে, সেই ব্রাঞ্চ ম্যানেজার দাঁড়িয়ে থাকবে লিস্ট নিয়ে, তোমার নাম ধরে ডাকবে, ব্রাঞ্চ ম্যানেজারকে জিজ্ঞাসা করবে যে কত টাকা বাকি আছে, কি হয়েছে। তুমি জাজের সামনে বলবে স্যার আমার যে কারণটা হয়েছে এটা হবে। জাজ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করতে পারবে বলো। তুমি বললে যে আমি 10,000 বা 20,000 দিতে পারবো। জাজ ওখানে সঙ্গে সঙ্গেই ম্যানেজারকে জিজ্ঞাসা করবো যে কি করব। ও যদি ম্যানেজার যদি বলে হ্যাঁ করে দাও বা করে দিল, না তো না। এবার এই ক্ষেত্রে জাজ কাস্টমারকে হেল্প করে, অনেক সময় রিকোয়েস্ট করে যে ঠিক আছে করে নাও। ওকে, চোখের সামনে আমার দেখা রয়েছে মোটামুটি 10 লাখের লোন 1 লাখ সেটেলমেন্ট হয়েছে। সেটা নির্ভর করে টাইমটা, কত টাইম তার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। আর যারা অনেক সময় দেখা যায় যে বন্ধন লোন ক্ষেত্রে বন্ধন অনেক সময় বিজনেস লোনও দেয় এইভাবে, তাদের উকিল চিঠি পাঠায় বেসিক্যালি, সেই ক্ষেত্রে প্রসেস কি? ধরো তোমাকে উকিল যে চিঠি পাঠায়, এটা অ্যাকচুয়ালি টাইপ অফ লিগাল তোমাকে প্রসেস করার জন্য একটা নিয়মের মধ্যে পড়ে। সবার আগে প্রথমে কি করে, ব্যাংক নিজের থেকে চিঠি পাঠায়, নোটিশ পাঠায়, এটা এজেন্ট মারফত পাঠায়, বাই পোস্ট পাঠায়। প্রথমে দিল আপনার ব্যাংক নিজে বা ফাইন্যান্স কোম্পানি নিজে তোমাকে নোটিশ পাঠালো, তুমি রিপ্লাই করলে না। তারপরে 3টে থেকে 7টা নোটিশ তার যে অ্যাডভোকেট থাকে, অ্যাডভোকেটকে দিয়ে লিগাল নোটিশ পাঠানো হয়। এইটার পরে তারপরে লিগালি এইটা না করলে সে ডাইরেক্ট লিগাল অ্যাকশন বা নিতে পারবে না। তার কারণে লিগাল, এবার কি হয়, কোনো সাধারণ মানুষের মধ্যে কি হয়, কোনো অ্যাডভোকেট চিঠি পাঠালে, কোর্ট থেকে চিঠি পাঠালে কি হয়, অ্যাডভোকেট পার্সোনালি চিঠি পাঠাচ্ছে, বাট ও যে কোর্টে প্র্যাকটিস করছে, যেমন কৃষ্ণনগর কোর্ট বা কাটোয়া কোর্ট, ওখানে উপরে স্ট্যাম্প মারা থাকে, ওটা দেখে ভয় পেয়ে যায় যে কোনো কোর্ট থেকে নোটিশ এসছে কিনা। তো 90% কেসের ক্ষেত্রে, যদি ছোট কেসগুলোতে এই লিগাল নোটিশেই কাজ হয়ে যায়, ভয় পেয়ে যায় বা আসে যাওয়া করে, তাতে কেস মিটে যায়। তাতেও যদি না মেটে তখন পৌঁছায় এটা লোক আদালতে বা আদালত। আচ্ছা, মানে অ্যাডভোকেট যখন 5-7টা চিঠি পাঠাবে, সেই চিঠি যদি রিপ্লাই না দেওয়া হয় তখন যাবে লোক আদালত। মানে বেসিক্যালি ফাইন্যান্সের যাই ট্রিটমেন্ট সব লোক আদালতে যাবে। এটা কোনো বড় কোনো প্যানিক হওয়ার কোনো কারণ থাকবে না। প্যানিক হওয়ার কিছু নেই। প্যানিক তাদের অবশ্যই প্যানিক হওয়া উচিত, কারণ তারা ভবিষ্যতে লোন পাবে না। এই কারণটা নিয়ে এবার অবশ্যই উচিত। এবার একটা সিরিয়াস কেসে দিতে পারছে না বা তার পরিস্থিতি নেই, সেটা আলাদা জিনিস। সেই ক্ষেত্রে কেউ আমাদের পডকাস্টের মাধ্যমে কিন্তু মানুষকে এটা বোঝানোর যে অবশ্যই যে লোন রিকভারি করুন, তাতে আপনি ভবিষ্যতে আপনার পরিবার এবং আপনারা ঠিক থাকবেন লোন বা আদার্সের ক্ষেত্রে। এবং যদি বাই চান্স এটা একদম খুব বাজে অবস্থা ধরা হচ্ছে যে কোনো কারণে দিতে পারছে না, তখনও তারা বাকি প্রসেসগুলোতে ভয় না পেয়ে পরিষ্কার লোক আদালতে গিয়ে তাদের কথাগুলো বলুক এবং সেভাবে শোধ করুক, তবে গিয়ে একটা সেটেলমেন্ট হবে। অনেক সময় মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়, অনেক সময় মানুষ বিজনেস পুরো ডুবে যায়, অনেক কিছু হতে পারে সমস্যা। তাই ব্যাপারটা কিন্তু কেউ মানে খুব লাইটলি না নিয়ে একটা প্যানিকের অবস্থায় নিন, কারণ একটা লোন না দেওয়া মানে একটা সিভিল খারাপ হওয়া, মানে কিন্তু তার জীবনের ফাইন্যান্সের সব পথ আটকে যাওয়া। ঠিক, মানে একদমই তাই, একদমই তাই। এবার আমরা এই ভিডিওর মাধ্যমে এটা কোনোভাবে প্রমোট করছি না যে তুমি লোন নিয়ে লোন শোধ করো না। আমরা একদম যারা দিতে পারছে না বা দিতে পারছেন অবস্থা নেই, তাদের জন্য এই টিপসগুলো দেওয়া যে আপনি অবশ্যই প্যানিক না। আমরা এখানে একবারও সেই প্রমোট করছি না। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে লোন নেওয়ার পর লোন শোধ করা প্রথম পার্টি থাকা উচিত। একদমই। যদি না নেন তবে আপনার জীবনের আপনার সন্তানদের ফাইন্যান্সের বড় ক্রাইসিস ভবিষ্যতে আসতে পারে। এখানে আমি 1-2 টিপস মানুষকে দিতে চাইবো। অনেক সময় কি হয় না যে
ধরো একটা সিনারি ধরি, ধরো কেউ লোন নিয়েছিল মারা গেছে, মারা যাওয়ার পরেও কিন্তু লোন রিকভারি করে। হ্যাঁ, এবার এখানে কি ভুল করে, তুমি প্রসেসিং ফি দিচ্ছ, সবকিছু দিচ্ছ, লোনের সাথে ইন্স্যুরেন্স আছে, অনেকে ভলেন্টারি ইন্স্যুরেন্স নেয় না। এবার ইন্স্যুরেন্সে কি থাকে, তোমার জন্য ইন্স্যুরেন্স কিন্তু খুব বেশি কাটে না। তুমি যদি 1 লাখ টাকা লোন নাও, সেখান থেকে 1 থেকে 2% ইন্স্যুরেন্স টাকায় কাটে, ঠিক 1 থেকে 2%। এবার ইন্স্যুরেন্সটা যদি তোমার নেওয়া থাকে, তুমি মারা গেলে তোমার এই লোনটা শোধ হয়ে যাবে, প্লাস একটা যে লোন অ্যামাউন্টের সাম অ্যাসুড যেটা থাকে তার উপরে ওটা ফেরত পাবে। এবার অনেক সময় কিন্তু মানুষ এটা ভুল করে, সামান্য টাকার জন্য ইন্স্যুরেন্সটা নেয় না। তো যদি আমার মনে হয় কালকে যেমন যদি কিছু হয়ে যায়, যদি লোন না শোধ করতে পারি, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা আপনার লোন শোধ করবে। তো লোন নেওয়ার সময় অবশ্যই আমি যে জিনিসগুলো বললাম যে প্রি ক্লোজ চার্জ আছে কিনা, এইগুলো যেমন দেখা উচিত, তেমন একটা ইন্স্যুরেন্সও কিন্তু ওদের সঙ্গে নেওয়া উচিত এই লোনটাকে প্রোটেক্ট করার জন্য। যাতে কালকে যদি আমার কিছু হয়ে যায়, এখন অনেক ইন্স্যুরেন্স রয়েছে, ধরো তোমার অ্যাক্সিডেন্ট হলো, তুমি মানে পার্সিয়ালি ডেথ কিছু হলো, তোমার হাত ভেঙে গেলো বা পা ভেঙে গেলো, তোমার চলার মতো পরিস্থিতি নেই, সেক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু হেল্প করে লোন ক্লোজ করার জন্য। ইন্স্যুরেন্সটাও মানে অবশ্যই উচিত, অবশ্যই উচিত। আমরা মাইক্রোফিন্যান্স নিয়ে কথা বলছিলাম। মাইক্রোফিন্যান্স একটা কমন জিনিস দেখা যায়, তুই গ্রুপের কথা বারবার বলছিলি, গ্রুপ, এই গ্রুপ কেন করে, বা গ্রুপ করতে গেলে মিনিমাম কতজন সদস্যকে ইনক্লুডিং করে, সেটা কি কোনো সব কোম্পানির আলাদা গাইডলাইন আছে? মোটামুটি একটা আরবিআই এর একটা সিম্পল গাইডলাইন আছে। আর মোটামুটি সব কোম্পানি, আমি বলি গ্রুপটা কেন করায়। গ্রুপ মডেলটা হচ্ছে আজ অব্দি যত ফাইন্যান্স কোম্পানিগুলো তোমার কথা বললাম, যে তোমার অটো, গোল্ড, আদার যে যে সেগমেন্টগুলো রয়েছে, মাইক্রো ফাইন্যান্সের যে গ্রুপ মডেলটাতেই সব থেকে রিকভারি, মানে যদি রিকভারির যে পার্সেন্টেজটা সব থেকে বেশি, মানে একমাত্র মাইক্রো ফাইন্যান্সেরই জিএলজি গ্রুপ বলি বা এই জিএলজি গ্রুপ মডেল বলি, যাই বলি, গ্রুপ মডেলই সব থেকে হাই রিকভারি রেট আছে এখন অবধি। 90, করোনার আগে 95, 98, কিছু কিছু কোম্পানির 99% ছিল। সে জায়গায় তুমি যদি পার্সোনাল লোন দেখো, 100 জনকে লোন দিয়ে 80 জন বা 70-80%, 80%, 85% রিকভারি রেট আছে। সে জায়গায় গ্রুপ লোনের রিকভারি সব থেকে রেট বেশি। এইখানে একটা জিনিস কাজ করা হয়, আমি তোমাকে খুব একদম গ্রাউন্ড লেভেলের কথা বলছি, যে লোনগুলো, যে গ্রুপগুলো কেন বানানো হয়। গ্রুপগুলো বানানো হয়, ধরো তোমার বাড়িতে গেলাম, তোমার বউ লোন দেবে, এবার ওরা বললো একজনকে তো আমরা লোন দেবো না, লোন আমাদের মিনিমাম গ্রুপ হতে গেলে 4 জন লাগবে, 4 জন বা 5 জন, ম্যাক্সিমাম কোম্পানির এরকমই নিয়ম থাকে, 4 জন 5 জন ম্যাক্সিমাম সাইজ। একটা গ্রুপ থাকে, গ্রুপের আগে সেন্টার থাকে, তাহলে তুমি আরো ভালো করে বুঝবে। ধরো একটা গ্রাম, কাটোয়াতে আসলাম, একটা পাড়াতে গেলাম, ওই পাড়াটা আমাদের সেন্টার। এবার ওই একটা গ্রুপ আর ওই পাড়াটা সেন্টার, মানে একটা সেন্টারে নিয়ম আছে যে 4টে বা 5টা গ্রুপ থাকতে পারে। এক একটা গ্রুপে 10 জন 12 জন, তাহলে একটা সেন্টারে 40 বা 50 জন ম্যাক্সিমাম হতে পারে, মানে ওই এরিয়াটা। এবার গ্রুপ করার যে মেন কনসেপ্টটা, সেটা হচ্ছে আমি বললাম 4 জনকে লোন দেবো, মিনিমাম 4 জন ছাড়া হবে না। গ্রুপের কনসেপ্টটা আগে যেটা ছিল যে 40,000 টাকা লোন দিলাম, 10,000 করে সবাইকে। গ্রুপ লোন দেওয়ার আগে প্রত্যেকটা কাস্টমারকে এরকমভাবে গ্রুপে ক্লাস দেওয়া হয়, বা তাকে বোঝানো হয় যে যে লোনটা আমরা দিচ্ছি, এই লোনটার জন্য তোমাদের কাছ থেকে আমরা কোনো সিকিউরিটি নিচ্ছি না, জাস্ট তোমরা আধার কার্ড, প্যান কার্ড দিয়েছো, সাইন করেছো, তার বদলে তোমাদেরকে আমরা লোন দিচ্ছি। তাহলে সিকিউরিটি কি? এই যে তোমাদের জিএলজি মডেলটা বললাম না, গ্রুপ লাইবিলিটি, গ্রুপ লাইবিলিটি মিনস আসছে যে আমি তোমার গ্যারেন্টার, তুমি ওর গ্যারেন্টার, আরেকজনের গ্যারেন্টার, মানে পুরো টাকাটা আমার সিকিউর হয়ে যাচ্ছে। দেখো 10 জন আছে, 10 জনকে লোন দিলাম 1 লাখ টাকা, 10,000 করে। এবার সবাই সবার দায়িত্ব নিয়ে বসে রয়েছে। যদি একজন মেম্বার টাকা না দেয়, গ্রামের ক্ষেত্রে কি হয়, 9 জন মহিলা তার বাড়ি চলে যায়, ঠিক যায়, 9 জন মহিলা তার বাড়ি চলে যায়, যে তোকে টাকা দিতে হবে, তুই কেন টাকা দিবি না, তোর জন্য। আবার ও যদি টাকা না দেয়, ওই গ্রুপটা ডিফল্টার গ্রুপ হিসেবে ঘোষিত হবে। ও টাকা না দিলে নেক্সট অন্য কেউ টাকা পাবে না। এবং গ্রুপের দায়িত্ব, ও যদি টাকা না দেয়, বাকি 9 জন ওর টাকাটা শোধ করবে। আর যখন মানুষের পকেট থেকে টাকা যাবে, তখন তো সে চাইবে না আমার পকেট থেকে টাকাটা যাক, ওর উপরে অত্যাচার করে হোক, ওকে ওর বাড়ি গিয়ে গালাগালি দিয়ে যেভাবে হোক টাকা কিন্তু তুলে, স্যারের কোনো কাজ নেই এখানে, যে স্যার লোন দিয়ে সে চুপচাপ গিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, বাকি দিদিরা সামলে নেবে তাকে। এই জন্য গ্রুপ মডেলে কাজ করায়। আর গ্রুপ মডেলে 100% অব দি রিকভারি রেট। এবার ধরো তুমি পার্সোনাল লোন নিয়েছো, তুমি বাইক নিয়ে পালিয়ে যাচ্ছ কোথাও, তুমি কোথায় আছো কেউ দেখতে গেছে না, তোমার পাশের বাড়ির লোক ওর কালেকশন করে দেবে। তো এই জন্য মাইক্রো ফাইন্যান্সটা গ্রুপ লোন এই কারণে করা হয়, রিকভারি রেট, লোন দেওয়ার সব দিক দিয়ে একদম ইজি। আমরা লাস্ট লোক আদালতে করতে গিয়ে আমি একটা প্রশ্ন মনে মিস করে গেছি, লোক আদালত কোথায় বসে? কাটোয়া, মানে আমরা কাটোয়াতে আছি, কাটোয়া লোক আদালত তুমি যেখানে বাস করছো সেখানে তোমার যে কোর্ট রয়েছে সেই কোর্টেই বসে, এই মানে যে ওয়ার্কিং ডেটে বসে না, শনিবারে বা রবিবারে যে ছুটির দিন থাকে সেই ছুটির দিনে লোক আদালত বসে। জানাবে কে যদি কেউ ডিফল্ট চিঠি আসবে বাড়িতে,
চিঠি আসবে এবং চিঠিতে লেখা থাকে কোন এবার কোনো কারণে দেখা গেল যে লোকাল আদালতে যে লোন মিস করলেও বিশেষ কিছু হয় না, আবার চিঠি আসবে, মানে যে তোমার মানে ওটা কন্টিনিউ তুমি- প্রসেস। হ্যাঁ 3-4টে ডিফল্ট করলে যে তোমার, আমি এটা আমার তরফ থেকে বলে রাখছি, বলা ঠিক না, এমন না যে তোমার ওয়ারেন্ট বার হয়ে যাবে, তুমি জেল খাটবে, আচ্ছা, সেরকম এরকম কোনো ব্যাপার না। বেসিক্যালি আমরা যদি জানি কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু সব তোমার হয় না। আমি রেকমেন্ড করবো যে কোনো যদি নোটিশ আসে সেটা তাকে গুরুত্ব দিয়ে তাকে রিপ্লাইটা অন্তত দাও বা যাও, তাহলে তার সামনের লোকটাও, মানে ধরো তুমি আমাকে বারবার ডাকছো আমি আসছি না, সেও- এটা অপমান ফিল হয়। ব্রাঞ্চ ম্যানেজার তোমাকে বারবার মেসেজ করছে বা তোমাকে নোটিশ পাঠাচ্ছে, তুমি অন্তত গিয়ে তোমার সমস্যা যদি শোনা বলো, সেই সবাই মানুষ সেই লোকটাও বোঝে। আর তুমি আর সেটেলমেন্ট একটা একদমই- প্রসেস তো আছে, একদমই এমন না যে ব্যাংক সেটা করে না। একদম তোমার এবার তুমি situation যদি যদি তোমার বিহেভিয়ার এমন হয় ব্রাঞ্চ ম্যানেজার হাতে থাকলেও বলো আমি করবো না, করবো না, ঠিক সেই জায়গাটাও চলে আসে। তো সবটা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে ব্যাপারটা। একদমই। আমরা মাইক্রো ফাইন্যান্সের কথা বলছি। ওকে বল। মাইক্রো ফাইন্যান্সের আরেকটা ব্যাপার থাকে, অনেক সময় শোনা যায় বা লোনের ক্ষেত্রে শোনা যায়, যেহেতু লোন নিয়ে বেশি আমরা ডিসকাশন করছি, যে রিকভারি এজেন্ট বাড়িতে আসে। রিকভারি এজেন্টের ভূমিকা কি এবং তাদের মানুষ কীভাবে হ্যান্ডেল করবে? দেখো রিকভারি এজেন্ট এই কারণে পাঠায়, কারণ একটা তুমি লোন নিয়েছো, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন নতুন যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এত অফিস স্টাফ নিয়ে এক্সপেন্স করছে না। এখন ডিজিটাল যুগ, ডিজিটালি লোন দিচ্ছে, অ্যাপের মাধ্যমে লোন দিয়ে দিচ্ছে। তোমার অ্যাপের মাধ্যমেই তোমার আধার দিয়ে তোমার অ্যাড্রেস থেকে শুরু করে আইডেন্টি প্রুফ ভেরিফিকেশন করে নিচ্ছে, বিভিন্ন এপিআই আছে, এপিআই দিয়ে তোমার ব্যাংক স্টেটমেন্ট চেক করে নিচ্ছে, সিভিল চেক করে নিচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, ডিজিটালি তোমাকে ভিডিও কেওয়াইসি করে লোন দিয়ে দিচ্ছে। তার এবারে কথা দেখা গেলো একটাই ব্রাঞ্চ দিল্লিতে, এরকম অনেক কোম্পানি আছে যারা কোথাও ব্রাঞ্চ নেই, একটাই সিঙ্গেল ব্রাঞ্চ, সেখান থেকে অপারেট করছে। এবার ধরো ওই যদি কোম্পানিটা চায় তোমার বাড়িতে একটা কাউকে পাঠাবে স্টাফ, পসিবল না, তার থেকে সস্তাতে প্রত্যেক স্টেটে প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রচুর রিকভারি এজেন্টের কোম্পানি আছে, এরাও ভালো ব্যবসা করে। তো এদেরকে নিয়োগ করে দেয়, হায়ার করে নিয়ে এদেরকে নিয়োগ করে দেয় যে তো এই অ্যাড্রেসে একটা এত টাকার কেস আছে। এবার এরা অনেক ছেলেপেলে আছে যারা কমিশনেও কাজ করে, এগুলো অ্যাকচুয়ালি কমিশনেই কাজ করে। 1 লাখ টাকা আছে, মোটামুটি কমিশন 20-30% কমিশন দেয়, যেটা রিকভারি হলে কমিশন পাবে। এবার সে চাইবে ফোর্সফুলি এটাকে আদায় করা, কিন্তু আরবিআই নিয়ম আলাদা। আরবিআই নিয়ম হচ্ছে তুমি যদি একদম লিগালি শুনতে যাও, আর কোনো রিকভারি এজেন্ট যদি তোমার বাড়িতে আসে, সেই রিকভারি এজেন্টের এই যে ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে লিখিত লেটার লাগবে, প্লাস আরবিআই একটা ট্রেনিং করায়, একটা সার্টিফিকেশন কোর্স হয়, কত ঘন্টার এই মুহূর্তে মনে পড়ছে না, 72 থেকে 100 ঘন্টার একটা কোর্স হয়। সেই কোর্সটা কিন্তু তাকে কমপ্লিট করতে হবে। কোর্সের মধ্যে শেখানো হয় যে কিভাবে বিহেভিয়ার করতে হয়, কিভাবে এইটা তাকে শেখানো থাকে। সেটা কোর্স করে তাকে যে সার্টিফিকেট থাকে, সেই রিকভারি এজেন্ট কিন্তু তোমার বাড়িতে যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। অন্য কেউ যেতে পারে না। তার কাছে অথরাইজ লেটার থাকতে হবে কোম্পানির, তার নিজের আই কার্ড থাকতে হবে, সে যে পাস করেছে আরবিআই কাছ থেকে যে রিকভারি এজেন্ট হয়েছে তার কাগজ লাগবে তার কাছে, প্লাস ভিজিটিং আওয়ার্স আছে, সকাল 10টা থেকে 4টে বা 5টা, এমন না যে 6টার পরে 7টার এটা পরে। আমাদের ইন্ডিয়ান রুলস, ইন্ডিয়ান রুলস, সরকারি রুলস। এবার এই ক্ষেত্রে কি করে কোম্পানিগুলো নিজের টাকা তোলার জন্য এবং রিকভারি এজেন্টগুলো তাদের নিজেদের কমিশন কামানোর জন্য তাকে বিভিন্নভাবে হ্যারেস করে। এবার সে এটার জন্য সে চাইলে সে লোকাল থানায় এফআইআর করতে পারে, আরবিআই এর বিভিন্ন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেখানে কমপ্লেন করতে পারে, অনেক রাস্তা আছে বছর। মানে আমাকে লোন নিয়েছো মানে তুমি কোনো অপরাধ করনি, Okay. তুমি লোন নিয়েছো, লোন শোধ করতে পারছো না, তার জন্য তুমি টাইম নাও, তার মানে এই নয় কথা বলো, তার মানে এই নয় কেউ আসবে তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যাবে, গালাগালি দেবে, এরকম কোনো নিয়ম নেই। আচ্ছা, যদি এরকম হয় আমি লিগ্যাল স্টেপ নিতে তার পারি, সেটা এগেনস্টে কোম্পানির এগেনস্টে তুমি লিগাল স্টেপ নিতে পারো। শুধু কোম্পানি এবং উইথ যে আসে তার এগেনস্টে একদমই তাই, একদমই তাই। ওকে, হোপফুল আশা করছি যে এই পডকাস্টে মানুষের অনেক ছোট ছোট ব্যাপারগুলো ক্লিয়ার হলো, যেগুলো বন্ধনের মতো যারা মানে বন্ধনকে বারবার বলছি, কারণ বন্ধন এখন বর্তমানে একদম মাইক্রো ফাইন্যান্সের একদমই টপে তাই, আছে, সব থেকে top, একদম যার leader। ফলে আমরা বন্ধনকে নিয়ে আমরা বারবার উদাহরণটা উদাহরণটা দিচ্ছি, দিচ্ছি, আর এটা- বন্ধনকে সবাই চেনে। হ্যাঁ, মানে আমরা কাউকে এখানে কারো খারাপ বা কারো ভালোবাসার বলার জন্য আমরা বসিনি, আমরা জাস্ট একটা সেগমেন্ট যারা সাধারণ মানুষ, প্রথমত আমরা একটা শুরু করেছিলাম যে একটা কোম্পানি করতে গেলে কী করতে হয়, ঠিক এটা যেমন জানা উচিত, ঠিক সেরকমই মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিতে গেলে তাদের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মাইক্রো ফাইন্যান্সের লোন নিতে গেলে আমি তোমাকে বিশেষ বললাম, মাইক্রো ফাইন্যান্সে বিশেষ কিছু লাগে না, মানে হচ্ছে তোমার সিভিলটা ঠিক থাকতে হবে, একটা ইনকাম প্রুফ না থাকলেও ইনকাম দেখার মতো থাকতে হতে পারে, মানে দেখে এখনকার যে কোম্পানিগুলো মোটামুটি যে সে পার ডে ইনকাম করে কিনা, বা তার পাস্ট লোন রেকর্ড কি আছে, এইগুলো মোটামুটি থাকলে লোন পেয়ে যায়। এবার শুরুতে তাদেরকে কম লোন দেয়, পরে আস্তে আস্তে বাড়ায়। বাড়ায়। এবার সেক্ষেত্রে যদি কোনো ব্যবসা করো, খুব পেতে খুব ইজি হয়। যদি কোনো কাজ করো, যদি তোমার গ্রুপ লোন নাও, গ্রুপের মেম্বাররা যদি তোমাকে রেকমেন্ড করে, তাহলে পেতে খুব আবার ইজি হয়, মানে ওরা দায়িত্ব যেহেতু আগে নিয়ে নিচ্ছে বা ওর রেকমেন্ডে লোন হয়ে যায়। আজকে আমরা এই আলোচনায় অনেকগুলো আলোচনা করেছি, তার মধ্যে একটা আলোচনা ছিল যে মধ্যবিত্তরা লোনের
ট্র্যাপে ফেসে যায় বেসিক্যালি। আমি তোমাকে বললাম 2021-এর আগে যেটা হতো এখনো হয়, ট্র্যাপে ফেসে যাচ্ছে, সেই ক্ষেত্রে লাভ হচ্ছে কাদের? মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো লাভ হচ্ছে। একটা মধ্যবিত্ত মানুষকে তুই কিভাবে গাইড করবি যে তার ফাইন্যান্সকে সে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারে, যাতে লোন ট্র্যাপ থেকে বাঁচা যায়। লোন তো নিতেই হবে জীবনে, বড় ব্যবসা করতে গেলে বা কিছু বর্তমানে যে সিচুয়েশন, না উচিত বা ন্যায়। যদি ক্যাপিটাল থাকে সে আলাদা কথা, না থাকলে তো লোন ছাড়া কোনো ব্যবসাকে গ্রোথ করা সম্ভব হয় না। কিন্তু তুই তোর এত এক্সপিরিয়েন্স অনুসারে তুই একটা মধ্যবিত্ত সাধারণ ছেলে বা মেয়েকে কী সাজেস্ট করবি যে তাকে কীভাবে চলা উচিত, তার ফাইন্যান্স কী করে ম্যানেজ করা উচিত? আমি এখানে সবার আগে বলতে যাবো যে আমার দেখা এক্সপিরিয়েন্স, আমি দুটো সিনারি বলবো, একটা পার্সোনাল লোনের ক্ষেত্রে, একটা গ্রুপ লোনের ক্ষেত্রে। ওকে। গ্রুপ লোনের ক্ষেত্রে কি হয়, তোমাকে একটা জিনিস আমি মিস করি, গ্রুপ লোনে যারা মাইক্রো ফাইন্যান্স লোন দেয় তার সাথে সাথে কিছু কোম্পানি প্রোডাক্টও সেল করে। আচ্ছা, মানে ধরো তোমার কাছে একটা কাস্টমার বেস আছে, তারা ডেইলি মোবাইল কিনছে, টিভি কিনছে, ফ্রিজ কিনছে, হচ্ছে তো তারা গ্রুপের মধ্যে কি এটাও ইন্ট্রোডিউস করে। এবার দেখা গেল গ্রুপে তুমি লোন নিয়েছো, আমি টোটো চালাই, তুমি একটু ভালো পজিশন আছো, তুমি একটা টিভি নিয়ে নিলে গ্রুপে কিস্তিতে, অলরেডি তোমার 1000 টাকা প্রতি সপ্তাহে একটা কিস্তি লাগছে, ও টিভি কিনেছে, আমাকে একটা টিভি কিনতে হবে। এই যে দেখার দেখিনতে যে আমি একটা কিছু কিনছি যেটা আমার দরকার নেই, খুব এইগুলো নজর দেওয়া দরকার। এই দেখার দেখিনতে দরকারের কোনো লোন নেওয়া আমার মনে হয় না নেওয়া উচিত। তো এইটা একটা গেল, আমার দরকার নেই, ইনকাম অনুসারে আমাকে ভাবা উচিত। আমার ইনকাম অনুসারে আমি 10,000 টাকা ইনকাম করছি, সেখান থেকে আমি 2,000 টাকা লোন দিচ্ছি, বা আমি এই তার হিসাব করা উচিত। আরেকটা যেটা হয় মধ্যবিত্তদের ক্ষেত্রে, আমি অনেককে দেখেছি সামনে থেকে, সবাই কিনা আমি জানি না, বাট আমার যেটা ম্যাক্সিমাম দেখা, সে ডেলি 200 টাকা 500 টাকা ইনকাম করছে, প্রত্যেক দিন সে লোন চালিয়ে দিচ্ছে সপ্তাহে 1000 টাকা 2000 টাকা, বাট তাকে যদি কোনো সেভিংসের কথা বলা হয় যে তুমি 500 টাকা করে সেভিংস করো, মাসে 2000 টাকা করে সেভিংস করো, তার সেভিংস অলমোস্ট জিরো, এবং সে সেভিংস করতেও চাইবে না। মানে সে ইনকাম করে আজকে কি খেলাম কালকে কি খাবো ভাবে না। 2000 টাকা 5000 টাকা প্রত্যেক সপ্তাহে লোন চালিয়ে দিচ্ছে, তুমি যদি তাকে সামান্য একটা ইন্স্যুরেন্সের কথা বলো বা 1000 টাকা মাসে এসআইপি করতে বলো, 1000 টাকা সে এসআইপি করবেই না। মানে একটা সময় ছিল, আমি কাছ থেকে দেখা ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এগুলোও সেল করে, এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টও সেল করছে, প্রত্যেক সপ্তাহে 5000 টাকার একটা লোন শোধ করতে পারছে, বাট 1000 টাকার একটা এসআইপি সে করতে পারবে না। এবার এসআইপি ক্ষেত্রে যদি বলতে যাও, এসআইপি ক্ষেত্রে সবাই মোটামুটি এখন জানে যে 1000 টাকা করে এসআইপি জমা করে 20 বছর পরে কোটিপতি হওয়া সম্ভব। ঠিক সম্ভব। প্রতি সপ্তাহে 2000-3000 করে সে লোনের কিস্তি চালাচ্ছে, মাসে 1000 টাকার এসআইপি, মাইন্ডসেটটা আটকে আছে। তো সেভিংস হ্যাবিট তৈরি করতে হবে, নাকি কোথায় লোন দিচ্ছে, কোথায় গ্রুপ তৈরি করছে, মানে প্রত্যেককে কি হয় মাইন্ডসেট যে ওই গ্রুপে কত টাকা লোন দিচ্ছে, ওই গ্রুপে কত টাকা বেশি লোন দিচ্ছে, এটা আলোচনা। বেশি বেশি করে কোথা থেকে লোন পাবো, নাকি বেশি বেশি করে সেভিংস করবো, মানে আমরা খরচাটাকে আগে প্রায়োরিটি দিই, সেভিংসটাকে পরে দিই। আমার মনে হয় সেভিংসটাকে বাড়ানো দরকার। এবার সেভিংসের জন্য এদের মানে মেন্টালিটি চেঞ্জ করা দরকার, যে আমি 5000 টাকা যদি লোন দিতে পারি, 1000 টাকা সেভিংসও করতে পারবো। তো সেইটা সেভিংস হ্যাবিটটা তৈরি করা উচিত। সেম পার্সোনাল লোনের ক্ষেত্রে কি হয়, পার্সোনাল লোন তুমি যখন নাও 6টা 7টা যে কিস্তি চালিয়ে দাও, তখন তোমাকে টপ আপ লোন অফার করে। এখন তো অ্যাপের মধ্যেই প্রি অ্যাপ্রুভ একটা শব্দ, প্রি অ্যাপ্রুভ লোন ইউজ হয়। এবার এক্ষেত্রে প্রি অ্যাপ্রুভ লোনের দরকার নেই, প্রি অ্যাপ্রুভ আমাকে লোন দিচ্ছে, আমি নিয়ে নিলাম, সেটাকে নিয়ে আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে নিলাম। তো সেম একই জিনিস, যে এই প্রি অ্যাপ্রুভ ওদের চক্করে, তুমি প্রি অ্যাপ্রুভ অফারের চক্করে লোন যদি দরকার থাকে তবেই নাও, আর নাহলে লোন নিও না। আর একটা জিনিস আমি বলবো, এটা বেসিক্যালি যেহেতু আমরা ব্যবসা করি আর তুই ব্যাপারটাকে ম্যানেজ করিস তোরা এই ব্যাপারগুলোকে, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা দেখা অবশ্যই দরকার। অনেকে ভাবে আমার তো মাত্র 1% মাসে যাচ্ছে বা 2% মাসে, না, মার্কেটে বেসিক্যালি যদি প্রসেসভাবে লোন নেওয়া যায় তবে 10%-এর আশেপাশে ইন্টারেস্ট থাকে। তার মানে মাসে 1%ও কম, ইকুয়ালি যদি ঠিকঠাক প্রসেসে যাওয়া যায়। ঠিকঠাক প্রসেসের কথা বলছি আমি এখানে, হয়তো অনেকে কমেন্ট করতে পারে যে 10% কোথায় পাওয়া যায় আমাদের দিন, সেটা না, এবার বলছি ঠিকঠাক প্রসেস, নিজের সিভিলকে নিজের আইটি ফাইল করা যায়, তখন 10% লোন পাওয়া যায়, সেইভাবে যদি এখন যায়। কিন্তু আমরা কি করি, যে আমাদের সবসময় লোনে যখনই বড় লোনের ইন্টারেস্ট রেট হয়, তখন কি পাশে লেখা থাকে 1% ইন্টারেস্ট। আমি তো পার মান্থ প্রথমেই তোমাকে বলেছিলাম, যাতে মানুষের চোখে লাগে, তার জন্য ওটাকে পার মান্থটা ছোট করে লেখাও থাকে না, এখন ওখানে একটা ছোট স্টার করে দেয়, নিচে কোথাও গিয়ে লিখে দেয় যে পার মান্থ, এটা স্টার, মানে 1.46% পার মান্থ, মানে 1.46 মানে 15 থেকে 20% ওখানেই হয়ে যাচ্ছে। আর মধ্যবিত্ত মানুষটা সব থেকে আমি দেখছি আরেকটা ট্র্যাপে পড়ে, বাইক কিনতে গিয়ে। বাইক কিনতে গিয়ে কিন্তু তারা, তুমি জিজ্ঞাসা করবে ইন্টারেস্ট রেট কত, ইন্টারেস্ট রেট তোমাকে বলবেই না, তোমার মাসে 2000 টাকা করে কিস্তি লাগবে, মাসে 3000 টাকা করে কিস্তি লাগবে। আমি লোন নিতে গিয়ে আমার লোনের আর কোনো বাইক কিনতে গিয়ে কেউ জিজ্ঞাসাও করে না। বাইক 90%, তুমি যেটা আমার কাছে রিপোর্টটা নেই, 90% বাইক ফাইন্যান্সে কেনে মধ্যবিত্ত পরিবার বা বিলো লেভেলের যারা ইনকাম, তারা কেনে।
আর তারা কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, তারা জিজ্ঞেস করে মাসে কিস্তি কত পড়বে, ইন্টারেস্ট রেট জিজ্ঞাসা করে না যে আমি বাইকটা কিনছি একটা আরটিআর কিনছি, আরটিআর কিনে আমার মাসে ক টাকা দিতে হবে আর কত মাস দিতে হবে, ঠিক। লোন কত হলো, দাম কত, ইন্টারেস্ট রেট কত যাচ্ছে, প্রসেসিং ফি কত যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করে না। আর মজার ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাউন পেমেন্টের পর যে পেমেন্টটা দিচ্ছে সেই পেমেন্টেরই হয়তো ইকুয়ালি বা আশেপাশে অ্যামাউন্ট ইন্টারেস্ট দিতে হয়, একদমই তাই, সেটা কেউ খেয়ালই করে না। খেয়ালই করে না। এবং লোন নিতে গিয়ে এখানে আরেকটা যে এখন তুমি যে একটা বাইক যদি তুমি 1 লাখ টাকা একটা বাইক কেন ক্যাশ টাকায়, সেই বাইকটা যখন তুমি লোন নিতে যাও লোনের অ্যামাউন্টটা বাইকের অ্যামাউন্টও বেড়ে যায়, বেড়ে যায়। সেটা ঘুরিয়ে বলে না, ওরা কোনোভাবেই ডিসকাসই হয় না এটা নিয়ে যে লোনের ইন্টারেস্ট কত, লোন লাগছে কত, লোন হচ্ছে কত, এটা অবধি জিজ্ঞাসা করে না যে আমি 25,000 টাকা বা 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলাম, আমার লোন অ্যামাউন্টটা কত, মানে লোন হচ্ছে কত, গাড়ির উপরে লোন কত হয়ে যাবে, ইন্টারেস্ট দিতে হবে আমার, কত ইন্টারেস্ট দিতে হবে, আমি আমার 1 লাখ টাকা লোন হচ্ছে না 50,000 টাকা লোন হচ্ছে জানি না। তো এই ট্র্যাপের মধ্যে পড়ে। আরেকটা যেটা লোন, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, লোন কারোর কাছে লোন যদি ঠিকভাবে ইউজ করো তোমার কাছে আশীর্বাদের মতো, হ্যাঁ, আবার লোন যদি তুমি ঠিকভাবে ইউজ না করতে পারো তোমার সব শেষ হয়ে যাবে, অভিশাপের মতো, মানে অভিশাপের ক্রেডিট মতো। কার্ডই যদি কেউ একদমই। ইউজ করতে পারে তার কাছে এটাও মানে বরদান, মানে এর থেকে একদম। ভালো কিছু নেই। দেখো আমি কিন্তু- হ্যাঁ বলো, বল বল বল। লোন তুমি যদি না পাও তুমি কিন্তু কোনোদিনই বড় হতে পারবে না। তুমি না, যারা মনে ঠিক, করো যে ঠিক। একটা বড় বিজনেস করবে, মানে আমাদের মতো মধ্যবিত্ত বলছি, যারা জিরো থেকে শুরু করছে। আমি যদি মধ্যবিত্ত বলবো, তুমি রিলায়েন্স আম্বানি থেকে শুরু করে তুমি ওদের ব্যালেন্স শিট চেক করো, দেখা যায়, চেক করো এমসিএতে 100 টাকা কাটিয়ে তুমি ব্যালেন্স শিট ডাউনলোড করবে, ওরাও দেখবে কত কোটি কোটি টাকা লোন নিয়েছে। কারণ লোন শুধু এরকম না যে আমার কাছে টাকা নেই বলে লোন নিচ্ছি, লোন তুমি যখন একটু ব্যবসা বড় স্কেলে করবে না, লোন লাগবে। লোন এই কারণে নেই, কারণ লোন নিলে অনেক ট্যাক্স সারেরও জায়গা তৈরি হয়ে যায়, হ্যাঁ। ইন্টারেস্ট সারের জায়গা তৈরি হয়। মানে আমরা লোন নিচ্ছি জীবন সার্ভাইভ করার জন্য, যারা বড় বড় কোম্পানি নিচ্ছে লোন নিয়ে সরকারকে বোকা বানানো যায়। ঠিকই তাই, বেসিক্যালি লোন নিয়ে আমরা ম্যানেজ করতে পারি না, আমরা মধ্যবিত্তরা। টাকায় টাকা বাড়ে, অনেক মানুষরা যারা লোন নিয়ে তাদের ব্যবসা করে আজকে কোটি কোটি টাকার মালিক। তুই তো বললি আম্বানি একদমই তাই। বলিস, রিলায়েন্স বলিস, যে কেউ দেখো ওদের প্রচুর কোটি টাকা লোন আছে, কোটি কোটি টাকা লোন আছে। ফাঁসে শুধু মধ্যবিত্তরা, কারণ তারা প্রপারলি জানে না কি করা উচিত কি করা উচিত নয়। আজকের জন্য তোকে থ্যাংক ইউ, কারণ তুই এত সুন্দর, আমার মনে হয় আজকে অনেক মানুষের অনেক ছোটো ছোটো ব্যাপারগুলো করে ক্লিয়ার হলো। কিন্তু পরবর্তী একটা পডকাস্টের জন্য আগে মানে টপিক দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে বিজনেস করতে গেলে লোন নিয়ে বা বিজনেস করতে গেলে কিভাবে নিজেদের ঠিক করতে হবে, কি করে ফাইন্যান্সটাকে ম্যানেজ করা যাবে, আমি তোমাকে গাইড করতে পারবো কিভাবে ডকুমেন্টস তুমি রেডি করতে পারো, ফাইন্যান্স কি করে ম্যানেজ করে, Finance বেসিক্যালি manage- ফাইন্যান্স, finance জিএসটি, manage আদার্স, documents, একদম। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা নেক্সট একটা পডকাস্টের জন্য আগে থেকে বকে রাখলাম, মানে বলে রাখলাম স্লটটাকে। আর আজকের জন্য থ্যাংক ইউ এত সুন্দর একটা পডকাস্ট দেওয়ার জন্য। ধন্যবাদ।